গুড ইভিনিং টু অল। আজকের ক্লাস একটু দেরিতে শুরু করছি, তার জন্য দুঃখিত। যেহেতু আমাদের সময় 7টার সময় কথা ছিল ক্লাসটা শুরু করার। আসলে অনেকেই তো পরে জয়েন করছে, তো ক্লাসের মাঝে যাতে কোনো রকমের ডিস্টারবেন্স না হয়, তার জন্য আমরা একটু পরে স্টার্ট করলাম। সকলকে এনলাইট হিস্ট্রি অনলাইন নেটসেট কোচিং সেন্টারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন যে তোমরা আজকে ক্লাসে তোমাদের সময় করে এসেছো দেখার জন্য এবং শোনার জন্য। তো আজকে আমি যে বিষয়গুলো বলবো সেটা হচ্ছে, একটু ভূমিকাটা বলে নিই। যে আজকে আমি চেষ্টা করব 1 ঘন্টা বা খুব বেশি হলে 1.5 ঘন্টার মধ্যে ক্লাসটা কমপ্লিট করার। এবং এই ক্লাসে মূলত আলোচনা করব যে নেট সম্পর্কে, সেট সম্পর্কে, কিভাবে তার প্রিপারেশন নেবে তোমরা। তারপর বলবো যে গুরুত্বপূর্ণ যেটা, যে একটা নেট কোয়ালিফাই বা সেট কোয়ালিফাই করার জন্য যে যে বিষয়গুলো একান্তভাবে দরকার, প্রয়োজন, সেগুলো কি কি। এবং তারপরে বলবো আমাদের এই ইনস্টিটিউটের কথা, পুরো ডিটেলস সম্পর্কে বলবো। আশা করি এই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা তোমাদের নষ্ট হবে না, এবং তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে, বিশেষ করে নেট বা সেট প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু খুব কাজে দেবে। নেট বা সেট এক্সাম কোয়ালিফাই করার আগে 3টে বিষয় কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এবং যেটা তোমাদেরকে মনে রাখা দরকার। একটা হচ্ছে হোয়াট, হোয়াই অ্যান্ড হাউ। কেন এটা বললাম? যে হোয়াট হচ্ছে নেট বা সেট কি, অর্থাৎ হোয়াট ইজ নেট সেট। হাউ অর্থাৎ কিভাবে এই নেটের জন্য প্রিপারেশনটা নেবে। আর হোয়াই হচ্ছে যে কেন তোমরা নেট সেট পরীক্ষাটা দেবে। তো এই 3টে বিষয় যদি তোমাদের মধ্যে ক্লিয়ার থাকে বা তোমরা যদি স্পষ্ট থাকে তোমাদের মধ্যে এই 3টে বিষয়, তাহলে কিন্তু নেট কোয়ালিফাই করা যাবে। এবং আমি বিষয়গুলো অনেকটা ডিটেলসে বলবো যে নেট সেটটা কি। তোমরা অনেকেই নেট সেট সম্পর্কে ডিটেলসে জানো, তাও আমি ছোট্ট করে খুব সংক্ষিপ্ত স্বরে এই বিষয় দুটো সম্পর্কে বলে দিই। যে নেট হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, আর সেট হচ্ছে স্টেট এলিজিবিলিটি টেস্ট। দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে। ডিফারেন্সগুলো কি কি? যে নেট কোয়ালিফাই করলে ভারতবর্ষের মধ্যে যে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করা যায়। আর একটা হচ্ছে জিআরএফ। জিআরএফটা পেলে গবেষণা করার জন্য ইউজিসি থেকে মোটা অঙ্কের একটা অর্থ কিন্তু ফেলোশিপ হিসেবে পাওয়া যায়। আর সেট শুধুমাত্র সেই রাজ্যের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যে রিক্রুটমেন্ট হয় তার জন্য কিন্তু একটা মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা যায়। এর সাথে আনুষঙ্গিক অনেকগুলো বিষয় রয়েছে, সেগুলো আমি আর এখানে ডিটেলসে বলছি না, তোমরা অবশ্যই সেই সমস্ত বিষয়গুলো বিস্তারিত জানো। এবার বিষয় হচ্ছে এই যে দুটো বিষয় নেট এবং সেট, তো এই নিয়ে প্রচুর ভিডিও রয়েছে, তোমরা চাইলে ডিটেল সম্পর্কে দেখে নিও। কিন্তু নেট সেটের মধ্যে আরো একটু বিষয় হচ্ছে যে তোমাদের মধ্যে অনেকেই হয়তো এমন চিন্তা ভাবনা করো যে ডিস্টেন্স, এমএ, রেগুলার বা ওপেন, এই জায়গাগুলো থেকে যদি এমএ করা যায় তাহলে কি নেট সেট দেওয়া যায় কি দেওয়া যায় না। একটা বিষয় ভালো করে দেখবে যে এই যে 3টে বিষয়, অর্থাৎ ডিস্টেন্স, ওপেন এবং রেগুলার, এই 3টে থেকে এমএ করলেই কিন্তু নেট বা সেটে বসা যায়। এবং এক্ষেত্রে মিনিমাম যে কোয়ালিফিকেশন হচ্ছে সেটা 55% নম্বর নিয়ে কিন্তু এমএটা কোয়ালিফাই করতে হবে। ইভেন তোমরা যদি নেট সেট পরীক্ষা দিতে চাও, তো এমএ যদি কমপ্লিট নাও হয় তাও কিন্তু তোমরা অ্যাপিয়ারিং হিসেবে নেট সেট পরীক্ষা দিতে পারো, কোনো সমস্যা নেই এখানে। এবার বিষয় হচ্ছে যে নেট সেট তো তোমরা দেবে, কিন্তু এই নেট সেটের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে কেন তোমরা নেট সেট পরীক্ষাটা দেবে, এটা কিন্তু তোমাদেরকে আগে বুঝতে হবে। যে কোনো পরীক্ষা, সেই ডাব্লিউবিসিএস হোক, ইউপিএসসি হোক, নেট সেট হোক, এসএসসি হোক, প্রাইমারি হোক, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু একটা বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মোটিভেশন। পরীক্ষার মোটিভেশনটা কোথা থেকে আসবে, সেটাই কিন্তু রয়েছে এই ওয়াই এর মধ্যে। অর্থাৎ তোমরা কেন নেট পরীক্ষাটা দেবে বা তোমাদের কাছে নেট পরীক্ষাটা কেন গুরুত্বপূর্ণ, এই বিষয়টা তোমাদেরকে আগে জানতে হবে। তোমরা ধৈর্য ধরে বিষয়গুলো শুনছো আমি জানি, কিন্তু এখানে এসছো তো একটা কারণে, যে আমি হয়তো তোমাদেরকে স্পেশাল কিছু বলবো যেগুলো তোমাদের নেট সেট প্রিপারেশনের ক্ষেত্রে কাজে লাগবে।
এবং এটা তো অবশ্যই দরকার। দেখো, প্রথমে তোমাদের মোটিভটা আগে ঠিক করতে হবে যে কেন তোমরা নেট সেট পরীক্ষাটা দেবে। প্রত্যেকেরই স্বপ্ন থাকে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে চাকরি করার, বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার। তো সেই স্বপ্নটা পূরণ করার জন্য কিন্তু নেট সেটটা একান্তভাবে দরকার। এবং শুধুমাত্র এই চাকরির ক্ষেত্রে নয়, গবেষণা করার ক্ষেত্রেও কিন্তু যদি নেট সেট থাকে বা জিআরএফ থাকে তাহলে কিন্তু তোমরা অনেক অগ্রাধিকার পাবে। এবং জিআরএফ পেলে ইউজিসি থেকে কিন্তু একটা মোটা অঙ্কের অর্থ ফেলোশিপ হিসেবে পাওয়া যায়, এবং সেটা কিন্তু অনেকটা বেশি। এখন সেটাকে বাড়িয়ে আরো প্রায় 35 থেকে 38 হাজারের মধ্যে করা হয়েছে। তারপর যখন সেটা সিনিয়র রিসার্চ ফেলোশিপে চলে যাবে তখন কিন্তু সেই অ্যামাউন্টটা অনেক বেড়ে যাবে। তাহলে দেখো, জিআরএফ কোয়ালিফাই করলে 5 বছরের জন্য ইউজিসি থেকে একটা ফেলোশিপ পাচ্ছ। পাশাপাশি কি কাজে দিচ্ছে, যে ভবিষ্যতে যখন তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট হবে তার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এই সব তো গেল তোমরা এই যে নেট পরীক্ষা দেবে সেই নেট পরীক্ষাটা দেওয়ার মোটিভটা। তোমাদের যে স্বপ্ন রয়েছে কলেজে পড়ানো, বিশ্ববিদ্যালয়ে পড়ানো, সেই পড়ানোর স্বপ্ন পূরণ করার জন্য তোমাদেরকে কিন্তু নেট সেটটা কোয়ালিফাই করতে হবে। এবার নেট সেট তোমরা জেনে গেলে, নেট কি সেট কি তোমাদের মধ্যে স্পষ্ট ধারণা ক্লিয়ার হয়ে গেছে। নেট সেট কোয়ালিফাই করলে তোমরা কোথায় যেতে পারো সেটাও তোমাদের কাছে পরিষ্কার। এবার যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে নেটের প্রিপারেশনটা কিভাবে নেবে বা সেটের প্রিপারেশনটা তোমরা কিভাবে নেবে। এইটা কিন্তু তোমাদের ক্ষেত্রে জানা একান্তভাবে প্রয়োজন। কারণ এটাই যদি তোমরা না জানো তাহলে কিন্তু বারবার ব্যর্থতার মুখ দেখতে হতে পারে। এবার কেন এটা বলছি, যে দীর্ঘ সময় ধরে আমরা তো অনেকটা সময় ধরে এই নেট সেটের প্রিপারেশন মানে কোচিং দিচ্ছি, এবং আমাদের এই যে ব্যাচ সেটা 2021 থেকে শুরু করেছে অনলাইনে। তো যেটা বেসিক্যালি দেখা যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যে সেটটা কোয়ালিফাই করলেও নেট বা জিআরএফ এর সংখ্যাটা কিন্তু একদম কম। খুব কম সংখ্যক ছেলেমেয়েরা কিন্তু এই নেট সেট কোয়ালিফাই করতে পারে। কিন্তু দেখা যাচ্ছে বছরের পর বছর প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু নেট সেট পরীক্ষাটা দিচ্ছে, তা সত্ত্বেও কিন্তু কোয়ালিফাই করতে পারছে না। এর কারণটা কি? এই কারণটাই কিন্তু তোমাদেরকে জানতে হবে, এবং আমরা বিশেষ করে জোর দিই এই কারণটার উপর, যে কেন বারবার সবাইকে ব্যর্থতার মুখ দেখতে হচ্ছে। নিজের দুর্বল জায়গাগুলো কোথায় রয়েছে সেই দুর্বল জায়গাগুলোকে খুঁজতে হবে, খুঁজে সেগুলোকে স্ট্রং করতে হবে, তবেই কিন্তু নেটটা হবে, নচেত নেট হবে না। এবং এর জন্য অবশ্যই যারা তোমাদেরকে গাইডেন্স দিবে, যারা তোমাদেরকে গাইড করবে যে কোন রাস্তায় গেলে তোমরা নেট সেট কোয়ালিফাই করতে পারবে, কিভাবে স্ট্র্যাটেজি নিয়ে পড়লে তোমাদের নেট সেটটা কোয়ালিফাই হবে, এই ইত্যাদি বিষয়গুলো কিন্তু একান্তভাবে জানা দরকার। না হলে কিন্তু নেট কোয়ালিফাই করা কখনোই সম্ভব হবে না। একবার ভেবে দেখো, যখন নেট বা সেট এক্সামটা হয় তখন কত সংখ্যক ছাত্রছাত্রী সে নেট সেট পরীক্ষাটা দেয়? 50-60 হাজার, 1 লাখ। আমরা যদি নেটের কথা ধরি, মোটামুটি সমগ্র ভারতবর্ষের মধ্যে এই নেট পরীক্ষাটা হয়। ভারত থেকে নাই করে 5 থেকে 6 লাখ হয়তো ক্যান্ডিডেট নেট পরীক্ষাটা দেয়। তো সেখান থেকে হাতে গোনা কয়েকজন জিআরএফ পায়, এবং 1000 বা 2000 খুব বেশি বললাম, 1000 মতো স্টুডেন্টকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর্থাৎ নেটটা কোয়ালিফাই করে। তাহলে এই যে এত বড় একটা কম্পিটিশন, সেই কম্পিটিশনের জায়গায় তোমরা যদি নিজেদের জায়গাটা করতে চাও, নিজেদের স্থান যদি পাকা করতে চাও, তাহলে তোমাদেরকে সেইভাবে প্রিপারেশনটা নিতে হবে, এবং জোর দিতে হবে মূলত স্ট্র্যাটেজির ওপর, যে কোন স্ট্র্যাটেজি নিয়ে গেলে তোমাদের প্রিপারেশনটা বেটার হবে, কি করলে তোমাদের কোন বই পড়লে তোমাদের প্রিপারেশনটা আরো জোরদার ভাবে হবে, কোন মক টেস্ট সলভ করতে হবে, ইত্যাদি বিষয়গুলো একান্তভাবে জানা দরকার। এবং যেটা আমি সব থেকে বেশি দেখি, যে তোমরা তো অবশ্যই জানো যে আমার এনলাইট হিস্ট্রি ইউটিউব চ্যানেল আছে, সেখানে বিভিন্ন জন বিভিন্ন কমেন্ট করে, এবং কমেন্টগুলো আমি পড়ে কিন্তু খুব বলার ভাষা নেই যে আমার যে বিষয়গুলো মনে হয়, যে নেট সেট পরীক্ষা দেবে, একটা ন্যাশনাল লেভেল পরীক্ষা দেবে, স্টেট লেভেল পরীক্ষা দেবে, ভবিষ্যতে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াবে, অথচ নেট সেট সম্পর্কে যতটুকু মিনিমাম একটা নলেজ থাকা দরকার সে ততটুকু কিন্তু নেই। প্রশ্ন করা খারাপ না, কিন্তু একটু জেনে শুনে একটু নেট ঘেটে ইউটিউব দেখে যদি প্রশ্নগুলো করে সেগুলো কিন্তু যথেষ্ট
গুরুত্ব দিয়ে তার অ্যান্সার দেওয়া যায়, কিন্তু এমন এমন প্রশ্ন যেটা দেখেই কিন্তু খুব খারাপ লাগে। তো এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে একটাই, যে এই হোয়াট, হাউ, হোয়াই এর বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত সবার কাছে ক্লিয়ার হয়নি। অর্থাৎ নেট সেটটা কি, কেন নেট সেটটা দিতে হবে, এবং কিভাবে নেটের প্রিপারেশনটা নিতে হবে। তো এই তিনটা বিষয় কিন্তু আমরা তোমাদের সকলকে একটু ভালো করে দেখাবো। তো এই যে নেটের প্রিপারেশন এবং নেটের স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজির কিন্তু বিভিন্ন ভাগ রয়েছে। এবং 2022-এর যে 9ই জানুয়ারি যে সেট এক্সাম হবে, তো সেই সেট এক্সামের প্রশ্ন অবশ্যই বাংলাতে হবে, তোমরা সবাই জানো। তো সেই বাংলাতে সেটের এক্সাম দেওয়ার জন্য কিভাবে প্রিপারেশন নিলে তোমরা এই 4 মাসের মধ্যে তোমাদের যে প্রিপারেশন সেটা কমপ্লিট করতে পারবে, সেটাও কিন্তু একান্তভাবে দরকার। তো এর জন্য আলাদা ধরনের তোমাদের স্ট্র্যাটেজির প্রয়োজন। তো স্ট্র্যাটেজি না হলে কিন্তু নেট সেট কোয়ালিফাই করা অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। না হলে কিন্তু মানে ভুরি ভুরি ছাত্রছাত্রী নেট সেট কোয়ালিফাই করতে পারেন না, একটাই কারণ যে স্ট্র্যাটেজির বিষয়টা তাদের মধ্যে নেই। আচ্ছা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের এই ক্লাসের শেষে যে প্রশ্নগুলো করবে তার উত্তর দিয়ে দেওয়া ঠিক আছে। তাহলে এই 4 মাসের মধ্যে প্রিপারেশন নেওয়া কি সম্ভব, বা এমন ভাবে প্রিপারেশনটা নেওয়া যে 4 মাসের মধ্যে সেটটা অন্তত কোয়ালিফাই হয়ে যায়? এবং তোমাদেরকে আরেকটা বিষয় জানতে হবে যে এই নেট সেট তার যে সিলেবাস, সেই সিলেবাসটা হচ্ছে পুরো এক, এর মধ্যে ডিফারেন্স কিছু নেই। যে অনেকে দেখি যে সেটের সিলেবাস আলাদা ধরনের চাইছে, তোমরা সেটের সিলেবাস অবশ্যই দেখতে পারো, কিন্তু সেট এবং নেটের যে সিলেবাস, সেই সিলেবাসটা হচ্ছে একেবারে সেম, একটা ওয়ার্ডও কিন্তু এর মধ্যে আলাদা নেই, ইনক্লুডিং পেপার 1। তাহলে যদি তোমরা নেটের জন্য প্রিপারেশন নাও, সেটা অবশ্যই সেটের জন্য প্রিপারেশন হবে, আলাদা করে সেটের জন্য প্রিপারেশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার নেটের যে কোশ্চেন ধরন আর সেটের যে কোশ্চেনের ধরন, তার মধ্যে কিন্তু একটা বড় পার্থক্য রয়েছে। পার্থক্যটা কি? নেটের প্রশ্নের জন্য এত খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়, বিভিন্ন রেফারেন্স বই দেখতে হয়, তারপরে কিন্তু তার উত্তরগুলো করা সম্ভব। আর সেটের ক্ষেত্রে দেখা যায় তুলনামূলক অনেকটা সোজা প্রশ্ন দেয়। ওই জন্য যারা নেটের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরকে আলাদা করে আর সেটের জন্য প্রিপারেশন নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। ওই নেটের প্রিপারেশনে কিন্তু তারা ইজিলি ভাবে সেট কোয়ালিফাই করা যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং বিশ্বাস না, এই যে 4 বছরের যে অভিজ্ঞতা হয়েছে, বা 4 বছর বলা ভুল হবে, আমি 2014 থেকে নেট বা সেট এক্সামটা দিয়ে আসছি। তো এই 2014 থেকে নেট সেট এক্সামটা দেওয়া এবং প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, অর্থাৎ এনটিএ নিয়ে যখন থেকে নেট সেট এক্সামটা, সেট না নেট এক্সামটা যেদিন থেকে নিচ্ছে, তো এই বিষয়গুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখা কিন্তু একান্তভাবে প্রয়োজন। এবং তার বেসিসে কিন্তু আমি এই কথাগুলো তোমাদেরকে আজকে এখানে বলতে পারছি। তো কিভাবে এই নেট বা সেটের প্রিপারেশনটা নেবে? দেখো, নেট বা সেটের প্রিপারেশনের ক্ষেত্রে একটা আলাদা ধরনের স্ট্র্যাটেজি হিসেবে নিতে হবে। স্ট্র্যাটেজিটা কি? অ্যানিশিয়েন্টের ক্ষেত্রে আলাদা, সুলতানি যুগের ক্ষেত্রে আলাদা, মিডিয়াভেল যুগের ক্ষেত্রে আলাদা, এবং আধুনিক যুগের ক্ষেত্রে আলাদা, এবং লাস্ট যেটা থাকছে সেটা হচ্ছে হিস্টোগ্রাফি। তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ধরনের স্ট্র্যাটেজি নিয়ে এগোতে হবে, এবং দেখতে হবে ভালো করে যে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো বেসিক্যালি বেশি দিচ্ছে। ধরো প্রাচীন ভারত, প্রাচীন ভারতে কি, প্রাচীন ভারতে ইনফরমেটিভ প্রশ্ন যেমন রয়েছে, ঠিক তেমনি বেশ কিছু বিশ্লেষণধর্মী প্রশ্ন কিন্তু এখানে দেখা যায়, এবং সেটা শুধুমাত্র অ্যাসারশন রিজনের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে না। কিন্তু বেসিক্যালি একটু ভালো করে পড়লেই প্রাচীন ভারতের ইতিহাস থেকে 30টা প্রশ্ন যদি দেয়, তাহলে 22 থেকে 25টা প্রশ্ন খুব ইজিলি ঠিক করা যাবে। সুলতানি এবং মোগল যুগের ইতিহাস থাকবে, তো সুলতানি এবং মোগল যুগের যে ইতিহাস, সেই ইতিহাস পড়ে কিন্তু তোমরা তার উত্তর করতে পারবে না, কারণ এই মিডিয়াভেল পিরিয়ডটা থেকে এমন ধরনের কোশ্চেন দেয়, সেই কোশ্চেনের উত্তর কিন্তু জেনারেলি কোনো বইয়ে কিন্তু নেই।
অনিরুদ্ধ রায় বলো, সতীশ চন্দ্র বলো, ইরফান হাবিব বলো, তো এর উপর দিয়ে তো আর কোনো বই হয় না বাংলা বই। তো এই বইগুলো যদি তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে পড়ো, তা সত্ত্বেও কিন্তু তোমরা মিডিয়াভেল ইন্ডিয়ান হিস্ট্রির ওপর বেশি প্রশ্ন ঠিক করতে পারবে না। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে কিভাবে তোমরা মিডিয়াভেল ইন্ডিয়ার ওপর সব থেকে বেশি প্রশ্ন ঠিক করতে পারবে। তার জন্য কিন্তু আলাদা যেরকম স্ট্র্যাটেজি রয়েছে, ঠিক তেমনি আলাদা ধরনের কিছু ট্রিকও রয়েছে। স্ট্র্যাটেজিটা কি? স্ট্র্যাটেজি হচ্ছে বিশেষ করে দেখতে হবে যে সেই টপিক মানে মিডিয়াভেল ইন্ডিয়া থেকে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্নগুলো বেশি করে দিচ্ছে। যেমন আমি যদি ধরে নিই যে পলিটিক্যাল হিস্ট্রি থেকে খুব কম কোশ্চেন দিচ্ছে কি ইকোনমিক, অ্যাডমিনিস্ট্রেশন, সায়েন্স টেকনোলজি, তারপর কালচারাল, এই বিষয়গুলো থেকে বেশি কোশ্চেন দিচ্ছে। তো এই বিষয়গুলো একটু ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। এরপর যে বিষয়টা গুরুত্বপূর্ণ, যে এগুলো তো করা হলো, তা সত্ত্বেও কিছু কোটেশন ভিত্তিক প্রশ্ন দিয়েছে, সেই প্রশ্নের উত্তর করতে গিয়ে কিন্তু মাথা থেকে ঘাম ঝরে যাচ্ছে। তো এই কোটেশন ভিত্তিক প্রশ্নের উত্তর করার জন্য আবার আমাদেরকে অন্য বই দেখতে হচ্ছে, রেফারেন্স বই দেখতে হচ্ছে। তা সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে যে কোটেশন ভিত্তিক উত্তর করা সম্ভব হচ্ছে না। কিন্তু এই কোটেশন ভিত্তিক কোশ্চেনের উত্তর করার জন্য আলাদা ধরনের একটা ট্রিক রয়েছে, সেগুলো কিন্তু আমরা আমাদের স্টুডেন্টদেরকে ভালো করে বলে দিই। যখন কোনো একটা কোটেশন আসবে, সেই কোটেশনের নিচে হয়তো যে কোন মোগল সম্রাট তিনি যখন গ্রাম দিয়ে ভ্রমণ করছিলেন, তখন তিনি দেখলেন যে গ্রামের কিছু লোক তাল গাছ থেকে তালের রস পাড়ছে। তো এই যে কোটেশন, সেই কোটেশনের উত্তর কিভাবে করা যাবে, এগুলো কিন্তু আমরা একটু ভালো করে শিখিয়ে দিই। আর কি, এগুলো ছাড়াও কোনো সুলতান দরবারে কোনো মন্তব্য করলে, তো সেই মন্তব্যটা যদি আমরা না পড়ি, তাহলে তার উত্তর কিভাবে করব। তো তারও উত্তর কিন্তু করা সম্ভব। একবারে ঠিক হবে সেটা বলছি না, কিন্তু একটু ভাবনা চিন্তা করে অ্যান্সারটা করার চেষ্টা করলে কিন্তু উত্তরটা বেরিয়ে আসবে, সেটাও কিন্তু দরকার। অর্থাৎ একজন সুলতান তিনি সেই সময় বিষয় সম্পর্কে কি ভাবছেন, সেগুলোকে একটু বুঝতে হবে। অর্থাৎ তার সাইকোলজিক্যালি বিষয়টা বুঝতে হবে, যে তিনি কোন কোন বিষয়গুলোকে জোর দিয়ে করছেন, কোনগুলো পছন্দ করছেন, কোনগুলো পছন্দ করছেন না। এই রকম বিভিন্ন বিষয় রয়েছে, সেগুলো কিন্তু একটু ভালো করে জানতে হবে, তবেই কিন্তু এই ধরনের কোটেশন ভিত্তিক কোশ্চেনের উত্তর করা কিন্তু সম্ভব। এরপর হচ্ছে আধুনিক ভারত। তো আধুনিক ভারতের জন্য আলাদা ধরনের প্রিপারেশন নিতে হয়। আধুনিক ভারতের ক্ষেত্রে দেখতে হবে যে কোথা থেকে আধুনিক ভারতের কোশ্চেন গুলো দিচ্ছে। এবং যদি তোমরা ভালো করে দেখো একটু আধুনিক ভারতের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, তাহলে বেসিক্যালি কমন কিছু জিনিস তোমরা দেখতে পাবে, যে জিনিসগুলো প্রত্যেকবারই কিন্তু নেটের এক্সামে দিচ্ছে। অর্থাৎ যে বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, উপজাতি বিদ্রোহ, সংবাদপত্র, বিভিন্ন ধরনের যে ঔপনিবেশিক সময় আইন প্রণয়ন করা হয়েছিল, এখন আবার সায়েন্স টেকনোলজি থেকে কোশ্চেন দিচ্ছে। তো এইরকম বেশ কিছু ধারা রয়েছে, যে বিষয়গুলোকে একটু ভালো করে পড়লে কিন্তু এই জায়গাগুলো থেকে কোশ্চেন দেয় এবং তার উত্তর করা একদম সম্ভব। আর লাস্ট যে পার্টটা থাকছে সেটা হচ্ছে হিস্টোগ্রাফি। তো হিস্টোগ্রাফির অংশটা তোমরা কিভাবে করবে, এবং এখনো পর্যন্ত হিস্টোগ্রাফির ভালো বই বলতে খুব গুটি কয়েক রয়েছে, তার বেশি কিন্তু ভালো বই হিস্টোগ্রাফির উপর লেখা নেই। এবং হিস্টোগ্রাফিটা একটা বড় অংশ, তো তার উত্তর করার জন্য মূলত নেট সেটে, কোনো নেট সেটের বই কিন্তু দেখবে যে হিস্টোগ্রাফি সম্পর্কে ডিটেলসে দেওয়া নেই। যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সে আগেকার, অর্থাৎ পুরনো এডিশনে যে বইগুলোতে যেরকম থাকে সেই ধরনের। তো হিস্টোগ্রাফির জন্য আলাদা ধরনের স্ট্র্যাটেজি নিতে হবে, এবং হিস্টোগ্রাফির কোন কোন অংশ থেকে প্রশ্ন আসে, সেই প্রশ্নের কোন জায়গাগুলো পড়লে প্রশ্ন কমন পাওয়া যাবে, সেটাও কিন্তু বলে দেওয়া সম্ভব। তো এই টোটাল বিষয়গুলোর উপর নির্ভর করে একটা নেটের প্রিপারেশন বা প্রস্তুতি, তবেই কিন্তু ছাত্রছাত্রীরা নেট সেট কোয়ালিফাই করতে পারে। তো এবার এখানে যে বিষয়টা সব থেকে বেশি ভুল করে, সেটা হচ্ছে যে ভাবে যে সেটের বিষয়টা সম্পূর্ণ আলাদা। আরে সেরকম কিছুই না। নেট এবং সেট দুটো হচ্ছে একই, ডিফারেন্স হচ্ছে দুটো জায়গায়, একটা হচ্ছে ন্যাশনাল লেভেল পরীক্ষা আর একটা হচ্ছে স্টেট লেভেল পরীক্ষা। এটাই হচ্ছে একমাত্র ডিফারেন্স। কোশ্চেনের ক্ষেত্রে নেটটা একটু কঠিন দেয়, অনেকটাই হার্ড দেয়, কিন্তু সেটটা তুলনামূলক অনেক সোজা ধরনের প্রশ্ন কিন্তু দেয়।
তো নেটের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের প্রিপারেশনটা সেটের জন্য কিন্তু কার্যকরী হবে, সেটের জন্য আলাদা করে প্রিপারেশন নিতে হয় না। এবার যেহেতু সেটের প্রশ্ন বাংলাতে হবে, তার জন্য হয়তো যারা কখনো সেট বা নেট পরীক্ষা দেওয়ার কথা চিন্তা ভাবনা করেনি, তারাও কিন্তু এই নেট সেট দেওয়ার কথা চিন্তা ভাবনা করছে। নেটটা ছেড়ে দিলাম, সেটটা দেওয়ার কথা চিন্তা ভাবনা করছে যাতে বাংলাতে প্রশ্ন হয়। হাতে আছে মাত্র 4 মাস। তো তোমরা এমন ভেবো না যে সেটের পরীক্ষা বাংলাতে প্রশ্ন হবে বলে তুমি তার উত্তর করতে পারবে, তোমরা তার উত্তর করতে পারবে, এটা কখনোই কিন্তু ভেবো না। এমন এমন কোশ্চেন আছে ইংরেজিতে যেগুলো হয়তো উত্তর করা একটু শক্ত, কিন্তু বাংলাতে যদি সেই প্রশ্নগুলো দেয়া হয়, অর্থাৎ কোনো একটা ইংরেজি প্রশ্নে যদি সেটা বাংলা করে দেয়া হয়, তারও উত্তর করা কিন্তু অনেকটা অসম্ভব হয়ে পড়বে। অর্থাৎ সেই লেভেলে যদি ডেপথ না থাকে, অর্থাৎ একটা বই, সেই বই যদি খুঁটিয়ে খুঁটিয়ে না পড়া হয়, তাহলে কিন্তু কোনোভাবেই বাংলাতে প্রশ্ন হলেও কিন্তু তার উত্তর করা সম্ভব হবে না। আর যেহেতু বাংলাতে কোশ্চেন হবে, তার জন্য কম্পিটিশন কিন্তু অনেকটা বেড়ে গেছে, এবং দিন রাত এক করে কিন্তু ছেলেমেয়েরা প্রিপারেশন নিচ্ছে এই সেটের জন্য। অর্থাৎ একবার যদি সেট কোয়ালিফাই করতে পারে, তাহলে তাদের দুটো ক্ষেত্রে লাভ। একটা হচ্ছে সামনে যে সিএসসি বা পিএসসি এক্সাম হবে সেটা দিতে পারবে, আর একটা হচ্ছে গবেষণা করার জন্য তাকে কোনো রেট এক্সাম বা অন্য কোনো এক্সাম দিতে হবে না, ডাইরেক্ট ইন্টারভিউ দিতে পারবে এবং গবেষণার সুযোগ পাবে। ফলত সময় নষ্ট করার কিন্তু একদম সময় নেই। তোমাদেরকে এখন থেকে কিন্তু এই বিষয়টা ভাবনা চিন্তা করতে হবে। আরেকটা বিষয় তোমাদেরকে এখানে একটা ইনফরমেশনটা জানিয়ে রাখি, যে এখনকার ছেলেমেয়েরা কিন্তু অনেকটা অ্যাডভান্স। যে একটা সময় ছিল যখন ভাবনা চিন্তা করা হতো যে নেট সেট ওটা অনেক পরের বিষয়, আমি পরে দেব, এখন আমি এমএ করছি, এমএটা কমপ্লিট করি, তারপর নেট সেটের জন্য ভাববো। তাহলে তুমি জেনে রাখো যে এরকম যদি ভাবো যে আমার এমএ কমপ্লিট হবে তারপর আমি নেট সেটের প্রিপারেশনটা নেব, তাহলে 2 বছর তোমরা পিছিয়ে থাকবে সেই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে যারা 2 বছর আগে কিন্তু নেট সেটের প্রিপারেশনটা শুরু করেছে। যেরকম আমার ক্ষেত্রেই বলি, 2016-তে আমার এমএ কমপ্লিট হয়। 2016-র ডিসেম্বরে যে নেট হওয়ার কথা ছিল সেই নেটটা কিন্তু তখন হয়নি, সেই নেটটা হয় 2017-র জানুয়ারি মাসে। তো মাত্র 6 মাস আমি কিন্তু কন্টিনিউ বাড়ির মধ্যে বইয়ে মুখ গুজে বসেছিলাম, কন্টিনিউ পড়াশোনা করে গেছি, অন্য কোনো দিকে তাকাইনি যে এবার নেট মানে এবার নেট, এবারে আমি নেব, অন্য কোনো বর না। সেই মতো প্রিপারেশন নিয়ে গেছি। 2017-তে যে জানুয়ারিতে নেটটা হয়, সে নেটটা আমি কোয়ালিফাই করি, এবং তারপরে কিন্তু আমার সামনে যে জব অপরচুনিটি বা নেট সেট কোয়ালিফাই করা মানেই যে আমরা যে পথ চলা শুরু করেছি তার যে সমাপ্তি, সেটা কিন্তু নয়। তারপরও কিন্তু একটা দীর্ঘ পথ চলতে হবে। তো সেই পথের দুয়ার কিন্তু নেট সেট কোয়ালিফাই করার পরেই কিন্তু খুলবে, তার আগে কিন্তু খুলবে না। এটা কিন্তু ভালো করে মাথার মধ্যে তোমরা ঢুকিয়ে নেবে। তো এখনকার ছেলেমেয়েরা অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে, আমার সাথে অনেকে যোগাযোগ করছে, তারা 5th সেমিস্টার 6th সেমিস্টার গ্র্যাজুয়েশনের ইতিহাস অনার্সের ছাত্রছাত্রী। তারা বলছে স্যার আমি এখন থেকে নেটের প্রিপারেশন নিতে চাই। আমি বলছি অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশনটা তো কমপ্লিট করো, তারপর নেটের প্রিপারেশনটা নেবে। তাহলে ভাবনা চিন্তা করতে পারো যে কম্পিটিশনটা এত হাই হয়ে গেছে, তো তোমাদেরকে সেইভাবে প্রিপারেশনটা নিতে হবে, এবং তার জন্য দরকার কিন্তু সঠিক গাইডেন্স। তাছাড়া কিন্তু কোনোভাবেই তোমরা নেট সেট কোয়ালিফাই করা একান্তভাবে সম্ভব। নিজে থেকে করছে না তেমন না, করছে অনেকেই, কিন্তু সেই করার মধ্যে তারাও কিন্তু এক ধরনের স্ট্র্যাটেজি নিচ্ছে, তবেই কিন্তু নেটটা কোয়ালিফাই করতে পারছে, নচেত কিন্তু পারা কখনোই সম্ভব নয়। তো যে বিষয়টা বলার, যে নেট সেট কোয়ালিফাই করার ক্ষেত্রে মূলত 4টে বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ভালো স্টাডি মেটেরিয়ালস, ভালো বললে হবে না, হাই কোয়ালিটি স্টাডি মেটেরিয়ালস। তোমরা একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখবে যে যারা নেট সেট কোয়ালিফাই করেছে, তোমাদের সিনিয়র অনেক দাদা দিদিরা রয়েছেন, তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখবে যে কিভাবে নেটের প্রিপারেশন নেব, নেটের জন্য কোন কোন বই আমরা পড়ব। আমি 100% শিওর তোমাদেরকে অ্যানিসেন্টের জন্য উপেন্দ্র সিং, মিডিয়াভেল ইন্ডিয়ার জন্য ইরফান হাবিব, সতীশ চন্দ্র, মডার্ন ইন্ডিয়ার জন্য পলাশি টু পার্টিশন, সুমিত সরকার হোক, বিপান চন্দ্র হোক, এনাদের বইয়ের কথা কিন্তু তোমাদেরকে বলবে।
আর একটা বইয়ের কথা বলবে, সেটা হচ্ছে ভিকে অগ্নিহোত্রী বা কৃষ্ণা রেড্ডি। তো এই বইগুলো নেট সেটের ক্ষেত্রে অসাধারণ বলা যায়, কিন্তু তোমরা যে স্ট্র্যাটেজি নিয়ে পড়বে বা আমরা তোমাদেরকে যে স্ট্র্যাটেজি নিয়ে পড়ার জন্য বলবো, তার মধ্যে কিন্তু একটা বিস্তর পার্থক্য রয়েছে। এর মাঝেও কিন্তু এমন অনেক হাইড বিষয় রয়েছে যেগুলো কিন্তু তোমাদেরকে বলা হয় না, অনেকে বলতেও চায় না বিষয়গুলো, এগুলো বলে ছেড়ে দেয় যে ওই যে এই বই পড়ো, ভালো করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার গুলো দেখো, একটু মক টেস্ট দাও, একটু কোশ্চেন সলভ করো, দেখো নেট কোয়ালিফাই হয়ে যাবে। ওইভাবে কিন্তু নেট কোয়ালিফাই হয় না। তার জন্য একটা প্রপার গাইডলাইন এবং একটা প্রপার প্রিপারেশনের প্রয়োজন, একটা প্রপার স্ট্র্যাটেজির প্রয়োজন, যে স্ট্র্যাটেজি ছাড়া কিন্তু কখনোই নেট কোয়ালিফাই করা সম্ভব নয়। এবং আমরা কিন্তু প্রত্যেকবার এই স্ট্র্যাটেজির কথাই বলি, যে একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি মেনটেন করে চলো, যখন নেট সেট পরীক্ষা সামনে আসবে তখন এক ধরনের স্ট্র্যাটেজি, আমরা যখন আগে প্রিপারেশন নিয়েছি তখন এক ধরনের স্ট্র্যাটেজি। দেখবে এই 4 মাস তার মধ্যেই সেট কোয়ালিফাই করে যাবে, বা তোমরা যখন কোর্স কমপ্লিট করার পর নেট পরীক্ষা দেবে তো এক চান্সে কিন্তু নেটটা কোয়ালিফাই করা যাবে। এবং অবশ্যই এটা গুরুত্বপূর্ণ যে সব ক্ষেত্রে স্ট্র্যাটেজিটাই তো গুরুত্বপূর্ণ হয় না, বা স্ট্র্যাটেজি নিলেই পড়লেই তো হয় না, তোমাদেরকে কিন্তু এফোর্টটা দিতে হবে। তোমরা যদি নিজেদের মধ্যে সেই এফোর্টটা না দাও, তোমাদের মধ্যে যদি সেই চাহিদাটা না থাকে যে হ্যাঁ আমাকে নেট সেট কোয়ালিফাই করতে হবে বা সেট কোয়ালিফাই করতে হবে, আমাকে জিআরএফ পেতে হবে, এই তাগিদটা যদি তোমাদের নিজেদের মধ্যে না থাকে তাহলে কিন্তু কখনোই তোমরা নেট সেট কোয়ালিফাই করতে পারবে না। এটা লিখে নিও তোমরা। বলেন না, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা আগুন দরকার, একটা মোটিভেশন দরকার, একটা মোটিভ দরকার, যে মোটিভ ছাড়া কিন্তু কখনোই নেট বা সেট কোয়ালিফাই করা যায় না। একটা বিষয় ভালো করে দেখো, টেলিগ্রাম গ্রুপে 200+ জয়েন করেছে, তার মধ্যে থেকে তোমরা মাত্র 34 জন এই ক্লাসটা করে শুনছো। এই 34 জনের মধ্যে হার্ডলি 10 জন মতো এমন পাওয়া যাবে যারা সিরিয়াসলি ভাবে চাইছে যে হ্যাঁ এবার আমি নেটটা কোয়ালিফাই করি। কিন্তু বাকিরা ওই নেট পরীক্ষা দিতে হবে তাই দেবো, যে হঠাৎ করে ইচ্ছা হলো হ্যাঁ এবার তো নেট পরীক্ষা দিতে হবে, সেট পরীক্ষা বাংলাতে হচ্ছে তো সেট পরীক্ষাটা দিই ব্যাস। ওইভাবে হয় না। বললাম যে প্রত্যেকটা ক্ষেত্রে একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি দরকার, একটা নির্দিষ্ট রাস্তা দরকার। যে যে তোমরা ঘোড়াকে দেখবে, কলকাতা অনেক সময় দেখবে অনেক জায়গাতে ঘোড়া দেখবে, ঘোড়া তো ঘোড়া যখন সামনে পথ চলে তার দুই সাইডে দেখবে দুটো গার্ড দেওয়া হয় ঠিক এইরকম করে। তো এটা দেওয়ার কারণটা কি, যে ঘোড়া শুধুমাত্র সামনে দেখবে, অন্য কোনো দিকে দেখবে না, অন্য কোনো দিকে সে তাকাবে না, সামনের দিকে থাকবে। তো সেই রকম ভাবে তোমাদেরও কিন্তু মূল ফোকাসটা সেই নেট জিআরএফ এর দিকে থাকা দরকার, যে সামনে তোমরা দেখতে পাবে যে হ্যাঁ এবার আমরা জিআরএফটা কোয়ালিফাই করব, তোমাদের সামনে লেখা থাকবে যে জিআরএফ। তোমরা তোমাদের যে স্টাডি রুম, সেই স্টাডি রুমের মধ্যে সেখানে লিখে রেখে দাও যে তোমার টার্গেট হচ্ছে জিআরএফ কোয়ালিফাই করা। তাহলে জিআরএফ কি, তোমরা যদি টার্গেট জিআরএফ রাখো তোমাদের নেট তো কোয়ালিফাই হবেই হবে, সেটও কোয়ালিফাই হবে, কেউ তোমাদেরকে এই বিষয় থেকে আটকাতে পারবে না। তো এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যে নেটের জন্য ডেডিকেশন দরকার, স্পিরিট দরকার, তবেই কিন্তু নেট কোয়ালিফাইটা হবে, নচেত হবে না। দেখো ইচ্ছা থেকে কখনো কিছু হয় না, যে অনেক সময় বলে না হ্যাঁ আমার ইচ্ছা ছিল আমি নেটটা কোয়ালিফাই করব, আমার ইচ্ছা ছিল আমি সেটটা কোয়ালিফাই করব, আমার এই ইচ্ছা রয়েছে, আমার সেই ইচ্ছা রয়েছে। দেখো ইচ্ছা থেকে কখনো কোনো কিছু হয় না, ডেডিকেশন দরকার, তোমার মধ্যে একটা দৃঢ় ভাবনা দরকার যে হ্যাঁ আমি এবার নেট কোয়ালিফাই করব, এবার তো এবারই। ওই যে বলে না যে আদা জল খেয়ে লেগে পড়া, চলতি ভাষায় বললে, অর্থাৎ তোমাদেরকে সেই আদা জল খেয়ে লাগতে হবে নেটের প্রিপারেশন নিতে, তবে কিন্তু তোমরা নেট কোয়ালিফাই করতে পারবে। কারণ কম্পিটিশন হচ্ছে প্রচুর বড়, কম্পিটিশন অনেক রয়েছে, প্রচুর ক্যান্ডিডেট রয়েছে, লক্ষ লক্ষ সরি হাজার হাজার ছাত্রছাত্রী, নেটের ক্ষেত্রে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী নেট সেট দিচ্ছে, তার মধ্যে থেকে তোমাদেরকে সিলেক্টিভ কিছু জন জিআরএফ পাচ্ছে, নেট কোয়ালিফাই করছে। তো সেই সিলেক্টিভের মধ্যে আসতে গেলে তোমাদেরকে কিন্তু সেইভাবে প্রিপারেশনটা নিতে হবে। হাই কোয়ালিটি স্টাডি মেটেরিয়ালস, রাইট স্ট্র্যাটেজি, বেস্ট বুকস আর গাইডেন্স, এই 4টে জিনিস তোমরা যদি প্রপারলি ভাবে পাও তাহলে দেখবে যে 1 বছরের যে প্রিপারেশন, সেই ডেডিকেশন প্রিপারেশনের ভিত্তিতে কিন্তু তোমরা ফার্স্ট অ্যাটেম্পটে নেট কোয়ালিফাইটা করে যাবে। এবং সুযোগ তো বারবার আসে না, এবার হলো না বলে পরের বার আবার দেবে, চলছে তো চলছে সেই প্রক্রিয়া, আর এবার হলো না নেট, পরের বার দেবো, পরের বার দেবো, এই করতে করতে কবে যে 4-5 বছর কেটে যাবে ধরতেই পারবে না। এবং এটা কিন্তু আমি নিজেও দেখেছি, যখন আমি এমএ করি সেই সময় অনেক দাদা দিদিদের দেখেছি যারা কিন্তু
নেট সেট পরীক্ষা দিতে গিয়েছে, এখনো দেখছি তারা নেট সেট দিয়ে যাচ্ছে। কেন এটা, কেন এটা হবে? কারণ তারা কিন্তু সেই তাদের মধ্যে ডেডিকেশন ভাবটা নেই। তারা কখনো ভেবে দেখে না যে আমার নেটটা হচ্ছে না, সেটা না হওয়ার কারণটা কি, কোনো বিষয়গুলো দেখে না। নেট দিতে হবে, হ্যাঁ নেট দেওয়া মানে যাবে একটা উৎসব, নেট সেট পরীক্ষা মানে হচ্ছে একটা উৎসব, সেই উৎসবে সামিল হয়ে গেছে। তো এই বিষয়টা করবে না, যেটা দেবে সেটা হচ্ছে বেস্ট কোয়ালিফাই করবে, এইটা বিষয়। এবার তোমাদের যে প্রশ্ন আছে আমি বললাম সেই প্রশ্ন শেষে করবে, আমি তার উত্তর অবশ্যই দেব। তো আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পারলে। তো আরেকটা বিষয় তোমাদের জানা দরকার যে এইভাবে তোমরা যদি প্রিপারেশনটা নাও, সেই প্রিপারেশনটা কিন্তু বেটার হবে। আর একটা হচ্ছে বইয়ের বিষয়, যে নেটের জন্য কোনো একটা বই কিন্তু প্রপার না, বা তোমরা যদি একটা বই ভালো করে পড়ো সেটা কিন্তু কখনোই এনাফ হবে না। একটা বিষয় হবে, ভালো করে ভেবে দেখো, সবাই তো উপেন্দ্র সিং এর বইয়ের কথা বলে, এই হিস্ট্রি অফ অ্যানিশিয়েন্ট অ্যান্ড আর্লি মিডিয়েভেল ইন্ডিয়া। এই বইয়ের উপর প্রাচীন ভারতের জন্য আর কোনো বই হয় না। কিন্তু এবার বিষয় হচ্ছে যে তোমাদের মধ্যে অনেকেই কিন্তু এই উপেন্দ্র সিং এর বইটা রয়েছে। তো তোমরা একটু ভালো করে বলো তো দেখি, যে তোমরা কতজন এই উপেন্দ্র সিং এর বইটা ভালো করে পড়েছো, অন্তত অ্যাটলিস্ট একবার হলো কমপ্লিট করেছো? একজনে কি তোমাদের মধ্যে থেকে পাওয়া যাবে যে বলতে পারবে যে হ্যাঁ এবার আমি উপেন্দ্র সিং এর বইটা কমপ্লিটলি পড়েছি, পুরোটা পড়েছি? না, কারণ ওই মোটা ইংরেজি বই পড়া কিন্তু কখনোই সম্ভব নয়। যদি বাংলা অনুবাদ বেরোয় সেক্ষেত্রে পড়া যাবে, কিন্তু ইংরেজি বইটা কখনোই পড়া ওইভাবে সম্ভব নয়। তাহলে উপেন্দ্র সিং এর বইয়ের পার্টিকুলারলি বিভিন্ন বিষয় রয়েছে যেগুলো পড়লে তোমাদের কিন্তু নেটের জন্য কাজে দেবে। ঠিক একই রকম ভাবে মিডিয়াভেল, মডার্ন এই বিষয়গুলো রয়েছে, টোটাল বিষয়টা কিন্তু তোমাদেরকে জানতে হবে যে কিভাবে তোমরা পড়বে, কিভাবে পড়লে তোমাদের সেই জায়গাগুলো থেকে তোমরা প্রশ্ন পেতে পারো এবং তোমাদের প্রিপারেশনটা ভালো করে হবে। এই টোটাল বিষয়টা কিন্তু জানা দরকার। তো এই বিষয়গুলো কিন্তু আমরা ভালো করে ছাত্রছাত্রীদেরকে দেখিয়েছি যে কিভাবে নিতে হবে নেটের প্রিপারেশন এবং কিভাবে সেই প্রস্তুতিটা নিতে হবে। এবার তোমাদেরকে আমি মানে আজকের যে বিষয় সেই বিষয়গুলো টোটালি তোমাদেরকে বললাম। এবার তোমাদেরকে আমি কিছু স্লাইড দেখাবো এবং স্লাইড দেখিয়ে বলবো যে আমাদের যে কোচিং সেন্টার যেটা খোলার মূল মোটিভটা কি বা কি উদ্দেশ্যে আমরা এটা তৈরি করেছি। আসলে আমাদের লক্ষ্য হচ্ছে যে বাংলা মাধ্যমে যে ছাত্রছাত্রীরা রয়েছে যাদের কাছে ইংরেজিটা অনেকটা ভীতি করে, যে ইংরেজিতে প্রশ্ন হয়, সে প্রশ্নটা তাদের কাছে বাধা হিসেবে দাঁড়ায়, যে ইংরেজিতে একটু হয়তো দুর্বল, তার জন্য হয়তো সে নেটটা কোয়ালিফাই করতে পারছে না বা সেটটা কোয়ালিফাই করতে পারছে না। একটা বিষয় তোমরা এখানে ভাবো একটু, যে যদি ইংরেজিতে দুর্বল হওয়ার জন্য বা ইংরেজিতে প্রশ্ন বুঝতে না পারার জন্য তোমরা উত্তর করতে পারছো না, তাহলে তাদের কথা ভাবো যারা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পড়াশোনা করে এসছে, ইংলিশ মিডিয়াম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসছে, যারা বুঝতে পারছে কিন্তু তারাও তো নেট কোয়ালিফাই করতে পারছে না, জিআরএফ পাচ্ছে না। তাহলে এর কারণটা কি? এটা কি তোমরা একটু ভেবে দেখেছো? তার কারণ হচ্ছে ওই এক জায়গাতে, যে তারা প্রপার ভাবে একটা গাইডেন্স পায় না, প্রপার ভাবে তাদের কাছে স্টাডি মেটেরিয়ালস নেই, প্রপার ভাবে তাদের কাছে কোনো স্ট্র্যাটেজি নেই, যে কারণে তারা বারবার ব্যর্থতার মুখ দেখছে। তো এইগুলো তো একান্ত ভাবে দরকার, না হলে তো প্রিপারেশনটা হয় না। এটা হচ্ছে আমাদের লক্ষ্য, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বাংলা মাধ্যমে যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে তারা তো দিচ্ছে, কিন্তু তারা সঠিকভাবে গাইডেন্সটা পাচ্ছে না, তারা সেই মেটেরিয়ালসটা পাচ্ছে না যেটা নেটের জন্য দরকার। এই যে অ্যানিসেন্টের জন্য তো 4 থেকে 5টা বই পড়তে হবে, মিডিয়াভেলের জন্য 6 থেকে 7টা বই পড়তে হবে, মডার্নের জন্য 9 করে 2টো তো বই পড়তেই হবে, আর হিস্টোগ্রাফির জন্য 2-3টে বই পড়তে হবে। তো এত বই পুরোপুরি কমপ্লিট করা এটা কি কখনো সম্ভব? তোমরা ভেবে দেখেছো? আমি বইগুলোর কথা ছেড়ে দিলাম, বিভিন্ন যে বইগুলো রয়েছে অর্থাৎ নেট সেটের জন্য যে বইগুলো রয়েছে, সেই বইগুলো কি তোমরা যদি কিনে পড়ো তো সেগুলো কি নেটের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা নেটের জন্য সেগুলো যথেষ্ট? সেটা কিন্তু কখনোই নয়। ওর জন্য কিন্তু ভালো কোয়ালিটির স্টাডি মেটেরিয়ালস দরকার। আমাদেরকে আমি এই বিষয়গুলোকেই বলবো বা দেখাবো যে আমাদের এই কোচিং সেন্টার থেকে কোন কোন বিষয়গুলো দেওয়া হয় এবং যে বিষয়গুলো তোমাদের নেটের প্রিপারেশনটাকে পুরো এবং ইভেন পেপার 1
কারণ সাবজেক্ট সবাই ভালো জানে, সাবজেক্টের মধ্যে একটা ডেপথ রয়েছে, কিন্তু পেপার ওয়ানটাও একটু ভালো করে প্রিপারেশন নিতে হবে, তবেই তো নেট কোয়ালিফাই করা যাবে, নচেত তো করা যাবে না। ঠিক আছে, চলো তোমাদেরকে একটু তাহলে আমি একটু পিপিটি দেখাই এবং সেটা সম্পর্কে তোমাদেরকে একটু বলে দিই। তার আগে একটা কথা তোমাদেরকে বলি, তোমরা একটু ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করো। নেট বা সেটের গাইডেন্সের জন্য বা বিভিন্ন মানে কোচিং সেন্টারের জন্য অনেক রয়েছে, প্রচুর রয়েছে, অজস্র রয়েছে, কিন্তু তার মধ্যে থেকে তোমাদেরকে বেস্ট অফ বেস্টটা বাঁচতে হবে, খুঁজে নিতে হবে, নাহলে কিন্তু সেই প্রিপারেশন যথার্থ হবে না। অর্থাৎ তোমাদেরকে যদি এখন যদি ঘুরি ঘুরি আমি ইংরেজি মেটেরিয়ালস দিয়ে দিলাম, তোমরা পড়তে গিয়ে কিন্তু মুখ থুবড়ে পড়বে। তাহলে আমার তোমাদেরকে ইংরেজি মেটেরিয়ালস দেওয়া দরকার কি, তোমাদের কোচিং নেওয়ারই বা দরকার কি? তোমরা তো ইংরেজি বই পড়লেই পারবে, তাই না? এটা যেমন দেখতে হবে, পাশাপাশি বাংলা বই পড়লে বা বাংলাতে নোট তোমরা যখন পড়ছো, তার মধ্যে যখন একটা ট্রাম, সেই ট্রামটা যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, সেটাও কিন্তু থাকা একান্তভাবে দরকার, তাই না? যেমন অধীনতামূলক মিত্রতা নীতি, সেটাকে ইংরেজিতে কি বলা হয়? সপ্তবিলোপ নীতি, সেটাকে ইংরেজিতে কি বলা হয়? বা প্রাচীন ভারতে তো মধ্যযুগের ভারতের ইতিহাসে প্রচুর এই ধরনের ট্রাম রয়েছে, যে ট্রামগুলো কিন্তু একান্তভাবে জানা দরকার, না হলে কিন্তু তার উত্তর করা কখনোই সম্ভব হবে না। তো এই বিষয়গুলো কিন্তু ভালো করে দেখানো হয়। এবার দেখো, তোমরা যখন কোনো একটা মোবাইল বা ল্যাপটপ কেনো, মোবাইলই আমি ধরে নিলাম, তো মোবাইলটা কেনার আগে তোমরা কিন্তু ভালো করে একটু রিসার্চ করে নাও, করো তো, সবাই করো, ফ্লিপকার্ট অ্যামাজনে দেখো, একটু তোমরা দাম কম্পেয়ার করে দেখো যে কোথা থেকে কম পাচ্ছ, অ্যামাজনে কম পাচ্ছ না ফ্লিপকার্টে কম পাচ্ছ। মোবাইলের ফিচার্স গুলো দেখে নাও, যে আমি যদি এই মোবাইলটা কিনি তাহলে এখান থেকে আমরা কি কি ধরনের ফিচার্সটা পাবো। দেখা গেল এই মোবাইলের এই ফিচার্সটা হচ্ছে বেস্ট, তাহলে এটা আমাকে কিনতে হবে, এবং তার যে দাম সেটাও আমার একটা সাধ্যের মধ্যে, তাহলে তোমরা সেই মোবাইলটা কিনে নাও। ঠিক একই রকম ভাবে তোমাদেরকে এই কোচিং সেন্টারটাও একটু ভালো করে দেখতে হবে, যে তোমরা কোথায় গেলে তোমাদের গাইডেন্সটা বেটার হবে, কোথায় গেলে তোমাদের প্রিপারেশনটা বেটার হবে। এটাই কিন্তু একান্তভাবে দরকার তোমাদের নেটের সেটের প্রিপারেশনের ক্ষেত্রে। ঠিক আছে, তোমাদেরকে একটু আমি পিপিটি দেখাচ্ছি ছোট্ট, বেশ কয়েক মিনিট লাগবে, তারপর তোমাদের কোশ্চেন সেশনের অ্যান্সারটা শুরু করবো। আর একটা বিষয়, যে তোমরা এই যে নেটের প্রিপারেশনটা নেবে, বা যারা তোমাদেরকে, যে স্যাররা তোমাদেরকে নেটের গাইডেন্সটা দেবে, তারা কতটা কোয়ালিফাইড, এটাও কিন্তু জানা তোমাদের একান্তভাবে দরকার। এবং শুধুমাত্র দরকার না, তোমাদের অধিকার বলা যায়, যে তোমরা যেখানে পড়ছো, তো তোমরা সেটা জানবে না যে তার স্যাররা কি করছেন বা তাদের কোয়ালিফিকেশনটা কি, বিষয়গুলো কি, তবেই তো তোমাদের গাইডেন্সটা প্রপারলি হবে নচেত কিভাবে হবে সেটা বলো। দেখা গেল কোনো একটা স্যার, সেই স্যার নেট সেট কোয়ালিফাই করেনি, অথচ তোমাদেরকে নেটের প্রিপারেশন দিচ্ছে, নেটের জন্য কোচিং দিচ্ছে, তোমাদেরকে নেটের গাইডেন্স দিচ্ছে, তাই না? তো এই বিষয়গুলো কিন্তু একান্তভাবে জানা দরকার। ঠিক আছে, চলো তোমাদেরকে একটা ছোট্ট স্লাইড দেখাচ্ছি আমি। আচ্ছা, আমি যে স্ক্রিনটা শেয়ার করেছি দেখা যাচ্ছে তো? হ্যালো? হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, দেখো আমি যে কথাটা বললাম, যে যে কোনো ক্ষেত্রে নেট সেট কোয়ালিফাই করার ক্ষেত্রে হ্যাঁ কিন্তু স্যার। চারটে জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বেস্ট নোটস, বেস্ট স্ট্র্যাটেজি, বেস্ট বুকস আর বেস্ট গাইডেন্স। দেখো, নোট তোমরা নিজেরাই তৈরি করতে পারো, কিন্তু সেই তৈরি করে এবং সেই নোট তৈরি করার পর পড়া, সেটা কি কখনো সম্ভব? তোমাদেরকে সেই 4-5টা 6-7টা করে বই পড়তে হবে, পড়ে তোমাদেরকে নোট ডাউন করতে হবে, নোট ডাউন করার পর তোমরা নেট প্রিপারেশনটা নেবে, সেটা কি কখনো সম্ভব?
সেটা সম্ভব হলে তো তোমরা করতে, তাই না? তো আমরা কিন্তু এই বিষয়গুলো দেব, বেস্ট কোয়ালিটি নোট, বেস্ট স্ট্র্যাটেজি এবং বেস্ট বুক এবং বেস্ট গাইডেন্স। এবার দেখো আমাদের যে টোটাল কোর্স, এই কোর্সটা হচ্ছে 8 মাসের। মাসটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি, 3+1+1+2+1, অর্থাৎ অ্যানিসেন্টের জন্য 3 মাস, সুলতানের যুগের জন্য 1 মাস, মুঘলের জন্য 1 মাস, মডার্নের জন্য 2 মাস এবং হিস্টোগ্রাফির জন্য 1 মাস। আর আমরা কি স্পেশাল স্ট্র্যাটেজি ফর আপকামিং সেট এক্সাম, অর্থাৎ সামনে যে সেট পরীক্ষাটা রয়েছে সেটাতে 4 মাস রয়েছে, তো সেই 4 মাসের প্রিপারেশন কিভাবে নিলে এই সেটটা কোয়ালিফাই করা সম্ভব হবে, তার জন্য কিন্তু আমরা আলাদা ধরনের একটা স্ট্র্যাটেজি তৈরি করেছি। তো এই টোটাল বিষয়টা কিন্তু তোমরা পাবে। এবং এখানে যে সময় দেখো, কোনোভাবেই কিন্তু 4 মাসে টোটাল ইন্ডিয়ান হিস্ট্রিটা কমপ্লিট করা সম্ভব নয়, কিন্তু এমন কিছু স্ট্র্যাটেজি আছে, এমন কিছু বিষয় রয়েছে যেগুলো পড়লে কিন্তু এই সেট কোয়ালিফাই করাটা কোনো ব্যাপার হবে না। তো সেটাও কিন্তু আমরা ভালো করে বলে দিই। তো দেখো তোমরা যখন কোনো একটা কোচিং সেন্টারের কাছে পড়বে, তখন তো তারা তো তোমাদেরকে বেশ কিছু জিনিস দেবে যেগুলো তোমাদের দরকার। তাহলে আমরা এখানে তোমাদেরকে কি দেবো, যে বেস্ট কোয়ালিটি স্টাডি মেটেরিয়ালস, এবং কি ধরনের স্টাডি মেটেরিয়ালস তোমাদেরকে দেবো সেটাও কিন্তু আমি তোমাদেরকে ডেমো দেখাবো। ওই যে বললাম প্রত্যেকটা বিষয় তোমাদের জানা দরকার, তো তোমাদেরকে পিডিএফ এবং সেটা অবশ্যই টাইপিং হবে স্টাডি মেটেরিয়াল, সেটা তোমাদেরকে প্রোভাইড করা হবে। আর কি হবে, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, অর্থাৎ এই সপ্তাহে যে বিষয়টা তোমাদের পড়ানো হবে সেটা পরের সপ্তাহে মক টেস্ট হবে, যাতে তোমরা তোমাদের যে দুর্বল জায়গা সেগুলো ধরতে পারো, তোমাদের প্রিপারেশনটা বেটার হয়। তারপরে হচ্ছে হিস্ট্রি বুক ইনক্লুডিং রিসার্চ লেভেল বুক, অর্থাৎ আমাদের কাছে একটা হিউজ বুক কালেকশন রয়েছে পিডিএফ, সেটা কিন্তু আমরা ঠিক সময় সময় মতো স্টুডেন্টদেরকে প্রোভাইড করি। এবং বিশেষ করে রিসার্চ লেভেল অনেক বুক রয়েছে, বিভিন্ন যে রিসার্চ লেভেল বা রেফারেন্স টাইপের বই সেগুলো কিন্তু আমাদের কালেকশনে রয়েছে, সেটাও কিন্তু আমরা প্রোভাইড করি। আর কি দিই, আর হচ্ছে ইতিহাসের যে নেট সেটের সিলেবাস রয়েছে এবং তার যে বুক লিস্ট রয়েছে সেটা কিন্তু আমরা বাংলাতে দিই, যাতে তোমরা প্রপারলি সিলেবাসটাকে একটু ভালো করে বুঝতে পারো, যে সিলেবাসের মধ্যে কোন কোন বিষয়গুলো রয়েছে, কোন কোনগুলো তোমাদেরকে পড়তে হবে, এবং সেই সিলেবাসের নিচে একটা টোটাল বুক লিস্ট দেওয়া রয়েছে, সেই বুক লিস্ট ধরে কিন্তু এগোতে হবে। তারপরে হচ্ছে হিস্ট্রি প্র্যাকটিস সেট, সেট বলতে নট এখানে সেট এক্সাম, এখানে হিস্ট্রি প্র্যাকটিস সেট বলতে ওই বিভিন্ন ধরনের যে সেট হয় না প্র্যাকটিস সেট, যাতে তোমরা যে প্রিপারেশনটা নিলে সেই প্রিপারেশনটা নেওয়ার পর তোমাদের প্রিপারেশন কতটা কমপ্লিট হয়েছে সেই বিষয়টা কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে শেষে, তখন তোমরা সেই মতো এগোবে। আর কি হবে, তোমাদের সেট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেওয়া হবে, যাতে তোমরা দেখতে পারো সেই কোশ্চেন গুলো। আর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে নেট সেট তোমরা তো কোয়ালিফাই করে গেলে, সে নেট সেট কোয়ালিফাই করার পর তোমাদেরকে কি করতে হবে এইটা কিন্তু কেউ তোমাদেরকে কখনো বলে দেয় না, যার জন্য তোমাদেরকে অনেকটা দিগ্ভ্রান্তের মতো এখানে ওখানে যেতে হয়, ছুটতে হয়। সেটা কিন্তু আমরা কিন্তু তোমাদেরকে প্রপারলি ভাবে দেখাবো, অর্থাৎ পিএইচডি বা এমফিল এর রিসার্চ করার জন্য প্রপোজাল, এই বিষয়ে আমরা হেল্প করব, পাবলিকেশনের বিষয়ে হেল্প করব, ভাইবা সেটা সিএসসি পিএইচডি হোক বা এমফিল পিএইচডি জন্য ভাইবা হোক, এটাও কিন্তু আমরা তোমাদেরকে হেল্প করব। এবং ইভেন্টলি আমাদের কাছে এখন যারা পড়ছে অলরেডি 2টো ব্যাচ কিন্তু কন্টিনিউ চলছে, তো তাদেরকেও আমরা কিন্তু এই সমস্ত বিষয়গুলো নিয়ে হেল্প করি। আচ্ছা, এবার আমরা জানবো যে তোমাদেরকে কারা কারা, মানে কোন কোন স্যাররা তোমাদেরকে পড়াবেন, এবং সেটাকে আমরা টিচার্স প্রোফাইল নাম দিয়েছি। এবার আমাকে তো তোমরা সবাই চেনো, ইউটিউবে ভিডিও দেখেছো, এবং আমার যে নেট কোয়ালিফাই, সেই নেট কোয়ালিফাই সার্টিফিকেট কিন্তু আমার প্রথম যে ভিডিও, সেই ভিডিওতে আমি দেখিয়েছি, আমার আলাদা করে দেখানোর দরকার নেই। তো নেট সেট কোয়ালিফাই আমি একটা বর্তমানে কলেজে পড়াই,
এবং আমি তোমাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে নেট কোয়ালিফাই করার জন্য তোমাদেরকে কোন স্ট্র্যাটেজি নিয়ে এগোতে হবে, কোন স্ট্র্যাটেজি নিয়ে এগোলে কিভাবে পড়লে তোমরা খুব তাড়াতাড়ি নেট বা সেটটা কোয়ালিফাই করতে পারবে, এই বিষয়টা তোমাদেরকে আমি ক্লিয়ার করে দেবো। এবার আমরা যাব আমাদের সাবজেক্ট এক্সপার্টের কাছে। সাবজেক্ট এক্সপার্ট নাম হচ্ছে সুদীপ মণ্ডল। তিনি 3 বার নেট কোয়ালিফাই করেছেন, অবশ্য সেটা এনটিএ নেট। 3 বার এনটিএ নেট, একবার সেট কোয়ালিফাই করেছে, অর্থাৎ সুদীপ স্যারের কাছে নেট সেট কোয়ালিফাই করার একটা দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনিও কিন্তু আমাদেরকে তোমাদেরকে বলে দেবেন, বুঝিয়ে দেবেন যে কিভাবে তোমরা নেটটা খুব ইজিলি কোয়ালিফাই করতে পারো, কোন স্ট্র্যাটেজি নিয়ে, এবং তিনি সাবজেক্ট এক্সপার্ট হিসেবে তোমাদেরকে পড়াবেন। আর পেপার 1 এর জন্য রয়েছে, আচ্ছা তোমাদেরকে আগে দেখিয়ে দিই যে এটা হচ্ছে সুদীপ মণ্ডল বা সুদীপ স্যারের সার্টিফিকেট। 3টে নেট কোয়ালিফাই সার্টিফিকেট এখানে রয়েছে, তোমরা এটা দেখতে পারো। আর পেপার 1 এই বিষয়টা করাবেন অভিজিৎ স্যার। তিনিও নেট সেট কোয়ালিফাই এবং বর্তমানে কল্যাণ ইউনিভার্সিটিতে পিএইচডি স্কলার। তিনিও তোমাদেরকে পেপার 1 এর টোটাল গাইডেন্সটা এখানে দেবে। তো টোটাল হচ্ছে এটা আমাদের হচ্ছে টিচার্স প্রোফাইল। ফলত তোমরা যে গাইডেন্সটা পাবে সেটা সঠিক স্যারদের হাতে তোমরা গাইডেন্সটা পাবে, এই নিয়ে তোমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, এবার আমাদের একটু ফিজ স্ট্রাকচারটা সম্পর্কে তোমাদের একটু বলে দিই। দেখো, এই যে তোমাদেরকে এতগুলো বিষয় দিচ্ছি, এর জন্য আমরা যে খুব বেশি ফিজ স্ট্রাকচার রেখেছি তা কিন্তু নয়, বা খুব বেশি তোমাদের মানে আয়ত্তের মধ্যে, তোমাদের সাধ্যের মধ্যে রয়েছে এমনই কিন্তু আমরা ফিজটা রেখেছি। অর্থাৎ অ্যাডমিশন ফিজটা হচ্ছে 800 টাকা এবং মান্থলি ফিজটা হচ্ছে 600 টাকা। এবং এই মান্থলি ফিজটা তোমাদের 1 মাস কমপ্লিট হওয়ার পরেই দিতে হবে। আমরা আগে কোনোভাবে অ্যাডভান্স নিচ্ছি না তোমাদের মান্থলি ফিজটা, শুধুমাত্র অ্যাডমিশন ফিজটা দিয়ে তোমাদেরকে অ্যাডমিশনটা হতে হবে। দেখো, এতটুকু মিনিমাম তোমাদেরকে এটা পে করতে হবে, ফিজটা দিতে হবে। কারণ এখন গ্র্যাজুয়েশন বলো বা যেখানে মানে কোচিং এর জন্য পড়ো না কেন, এটা কোনো মানে বিষয় না এই অ্যামাউন্টটা দেওয়া। ফলত আমরা কিন্তু যথেষ্ট কমই রেখেছি, এবং এর বিনিময়ে তোমাদেরকে কিন্তু অনেক দেব, যেটা তোমরা ভাবতেও পারবে না। মানে তোমাদের হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে যতটা বিষয় দরকার, নেট সেট কোয়ালিফাই করা থেকে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেওয়া, সবটাই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এই 8 মাসের কোর্সে। আচ্ছা, তোমাদেরকে একটু আমি তাহলে আমাদের যে স্টাডি মেটেরিয়াল সেটা সম্পর্কে একটু দেখাই। আচ্ছা, এটা দেখতে পাচ্ছ তো তোমরা? আচ্ছা, এটা হচ্ছে বৈদিক সাহিত্য, ঋগ্বৈদিক সাহিত্য। অর্থাৎ ঋগ্বৈদিক সাহিত্য নিয়ে যে ধরনের প্রশ্ন দেয় টোটালটা এখানে রয়েছে। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? যে তোমরা পারবে না সেটা হতে পারে না। এবং এখানে দেখতে পাচ্ছ প্রত্যেক নামের ক্ষেত্রে এখানে ইংরেজি শব্দ ব্যবহার করা হয়েছে, তোমাদের বুঝতে অসুবিধা। হ্যাঁ, স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। ওটা আমি যখন যেটা শেয়ার করেছি তো সেই স্ক্রিনের উপর একটু ক্লিক করতে হবে হাত দিয়ে, যাতে স্ক্রিনটা একটু বড় ভাবে দেখা যায়। তোমরা সবাই কি দেখতে পাচ্ছ না 2-1 জনের প্রবলেম হচ্ছে? অভিজিৎ হালদারটা দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে। হ্যালো, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, অভিজিৎ হালদারটাই দেখতে পাচ্ছি। যেখানে লেখা রয়েছে সেখানে দেখা যাবে। শুভেন্দু বিশ্বাস কোনটা একটু পিন করলেই দেখা যাবে। হ্যাঁ, শুভেন্দু বিশ্বাস যেখানে লেখা আছে সেখানে একটু টাচ করো, তাহলে দেখতে পাবে স্ক্রিনটা বড় করে। এই দেখো, এই বিষয়টা ভালো করে দেখো যে বেদের যে 6টা কল্প রয়েছে সেই কল্পের মধ্যে দেখো বিভিন্ন ভাগ, শিক্ষা, ছন্দ, ব্যাকরণ। তো এই যে ট্রামগুলো সেগুলো না জানার জন্য কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। তো এখানে সেই ব্যাকরণটাকে লেখা রয়েছে এবং ব্যাকরণটা গ্রামার।
শিক্ষা সেটাকে ফোনেটিক্স বলছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই করা রয়েছে যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। এই দেখো এখানে ঋগ্বেদের যে 6টা দর্শন সে সম্পর্কে ডিটেলস এখানে লেখা রয়েছে। আচ্ছা, এটা বলছি আরেকটা দেখায় তোমাদের। এবার যে যে ক্ষেত্রে ইংরেজি দরকার সেক্ষেত্রে কিন্তু ইংরেজি আমরা দিই যাতে পড়তে কোনো অসুবিধা না হয়। এটা হচ্ছে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান বুক, সেটা ইংরেজিতে দেওয়া রয়েছে, অর্থাৎ এটা অ্যালফাবেটিক্যালি দেওয়া রয়েছে যাতে পড়তে কোনো অসুবিধা না হয়, সবকিছু এক জায়গাতে পৌঁছানো। আচ্ছা, এটা হচ্ছে হরপ্পা সভ্যতার স্টাডি মেটেরিয়ালস। প্রত্যেকটা বিষয় কিন্তু সাজিয়ে গুছিয়ে স্পষ্টভাবে লেখা রয়েছে, এবং শুধুমাত্র লেখা নয়, এর নিচে কিন্তু এই যে জায়গাটা দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে বিভিন্ন স্থান নদীর নাম এখানে কিন্তু প্রপারলি ভালো করে লেখা রয়েছে, যে হরপ্পা টাভি তার ইংরেজি শব্দগুলো লেখা রয়েছে। এখানে দেখো প্রত্যেকটা সাইটে কি কি পাওয়া গেছে সেটাও রয়েছে দেখো। তারপরে রেফারেন্স বইয়ের নামও দেওয়া রয়েছে। তারপরে শেষে কি সেই সেই বিষয় সম্পর্কিত বিভিন্ন চিত্র, তারপর মানচিত্র, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, অর্থাৎ হাই কোয়ালিটি বা প্রপারলি যে নোট আমরা বলি সেই নোট কিন্তু আমাদের এখানে তোমরা পাবে। সমস্ত বিষয়গুলো গুছিয়ে রয়েছে, কোনো বিষয় কিন্তু এখানে বিক্ষিপ্ত আকারে নেই, একবারে প্রপারলি ভাবে দেওয়া রয়েছে যাতে তোমাদের প্রিপারেশনে কোনো প্রবলেম না হয়। এটা কিন্তু তোমরা অন্য কোথাও পাবে না, এইভাবে পয়েন্ট টু পয়েন্ট দেওয়া কোথাও তোমরা পাবে না, একটু ভালো করে তোমরা খেয়াল করবে। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে এটা মধ্যযুগের ইতিহাস এবং আধুনিক ভারতের ইতিহাসের জন্য রয়েছে। এবং বললাম যেভাবে তোমাদের প্রিপারেশনটা নিতে হবে সেইভাবে কিন্তু স্টাডি মেটেরিয়ালস গুলো রয়েছে। এবং এক্ষেত্রেও সব ইতিহাস যে পড়তে হবে এমন কোনো বিষয় নেই, স্পেসিফিক বিষয় কিন্তু এখানে তোমাদেরকে পড়তে হবে, সেটাই কিন্তু আমরা বলি যে একটা স্ট্র্যাটেজি নিয়ে স্পেসিফিক বিষয়গুলো পড়ো, যে বিষয়গুলো থেকে নেটে কোশ্চেন দেয় তোমরা ইজিলি নেটটা কোয়ালিফাই করে যাবে। তো এবার আমি আমাদের সাবজেক্ট এক্সপার্ট মিস্টার সুদীপ মন্ডলকে কিছু বলার জন্য বলবো, উনি যাতে তোমাদেরকে কোনো পরামর্শ দেয় বা কিভাবে পড়লে তোমরা তাড়াতাড়ি তোমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্যের দিকে এগোতে পারো, এই বিষয়ে আমি সুদীপ মন্ডল মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। শুভেন্দু অনেকক্ষণই বললেন। হ্যাঁ, আমি আলোচনাটাকে আরো খুব বেশি দীর্ঘায়িত করতে চাই না। ওর আলোচনার সঙ্গে আমি যেটা যুক্ত করতে চাই সেটা হলো, মানে একটা কোচিং সেন্টারের উদ্দেশ্য হয় সবসময় কিভাবে খুব কম সময়ে ছাত্রছাত্রীকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া যায়। তো সেক্ষেত্রে স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে সঠিক স্ট্র্যাটেজি এই সমস্ত বিষয় তো আছেই, তার সঙ্গে আরেকটা জায়গাও দরকারি বলে আমি মনে করি। কারণ আমি যেহেতু শুভেন্দু আগে বলেছে আমি অনেকবার নেট দিয়েছি এবং পাশও করেছি, সেক্ষেত্রে আমার যেটা অভিজ্ঞতাটা এরকম যে পড়াশুনো তো দরকার, তার সঙ্গে কনসেপচুয়াল ডেভেলপমেন্টটাও অনেক জরুরি। যেমন আধুনিক ভারতের ইতিহাসের ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিই তাহলে বোঝা যাবে যে একটা প্রথম যখন নেটে এমসিকিউ করা হয়েছিল। হ্যাঁ, আমার কথা কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে না? না স্যার। না স্যার, শোনা যাচ্ছে না। মানে নেটওয়ার্কের সমস্যার জন্য হয়তো কারো কারো সমস্যা হতে পারে, তবে চিন্তা নেই, বিষয়টাকে রেকর্ড করা হচ্ছে। হ্যাঁ, পরে তোমাদের যদি রেকর্ডিংটা দিয়ে দেওয়া হয় তখন কিন্তু তোমরা এটা স্পষ্টভাবে শুনতে পাবে। তো আমি যেটা বলছিলাম আর কি, মানে একাডেমিক পড়াশুনো আর কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়াশুনোর মধ্যে অনেক পার্থক্য আছে। একাডেমিক পড়াশুনোয় কিন্তু আমরা সবসময় কনসেপচুয়াল বিষয়টা নিয়ে ভাবি, হ্যাঁ, কিন্তু যখন কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়াশোনাটা হয় তখন যেহেতু এত বিশাল সমুদ্রের মতো সিলেবাস, সেক্ষেত্রে স্ট্র্যাটেজি মেনটেন করে
যেটুকুনি দরকার, মানে বাহুল্য একেবারে বর্জন করে যেটুকুনি দরকার সেইটুকুনি পড়ার উপরই জোর দেওয়া হয়। কিন্তু যখন প্রথমবার এমসিকিউ করা হয়েছিল, সেই নেট যখন প্রথম করেছিল বড় প্রশ্ন থেকে এমসিকিউতে এসেছিল, তখন যেরকম প্যাটার্নের প্রশ্ন করা হতো আর এখন তার মধ্যে অনেকটা বদল এসেছে। কিরকম? জিকে টাইপের একটা প্রশ্ন হয়, কবে হয়েছিল, কেন হয়েছিল, কে করেছিলেন, কবে কে করেছিলেন, এগুলো মুখস্থ করে উত্তর দেওয়া যায়। এনটিএ নেট এখন যেরকম ভাবছে যে একেবারে শুধুমাত্র জিকে টাইপ প্রশ্ন পড়ে ছাত্রছাত্রীরা পাশ করবে, এটা কাম্য নয়। কারণ তারা তো কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করবে, আর অধ্যাপনা এমন একটা পেশা, মুখস্থ করে হয় না। তো সেই সঙ্গে সঙ্গে কিছু কনসেপচুয়াল ডেভেলপমেন্টের উপরও তারা জোর দিচ্ছে। এমন কিছু প্রশ্ন থাকছে, অ্যাসার্চ রিজন বলে যে অংশটা, সেখানে এমন কিছু প্রশ্ন থাকছে, সেখানে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না থাকলে উত্তর দেওয়া যাবে না। যেরকম আমরা জানি যে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন চৌরি চৌরা ঘটনার জন্য। এবার চৌরি চৌরা ঘটনার জন্য তিনি কেন আন্দোলন প্রত্যাহার করলেন, সেখানে খুবই কাছাকাছি 3টে বা 4টে রিজন দেওয়া থাকবে, যার মার্জিন অফ এররটা খুব কম, মানে সবকটাকেই দেখে মনে হবে সত্যি। যার ওই বিষয়টা সম্পর্কে প্রপার নলেজ আছে সেই একমাত্র উত্তর দিতে পারবে, কারণ বিষয়গুলো এতটাই কাছাকাছি। মানে আমি গান্ধীজি কোন ঘটনার পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন, উত্তর চৌরি চৌরা, এরকম ভাবে পড়লে কিন্তু হবে না। কনসেপচুয়াল ডেভেলপমেন্টেরও জায়গা রয়েছে, তো সেটাও কিন্তু করানোর চেষ্টা করা হবে যতটা সম্ভব। হ্যাঁ, মডার্ন ইন্ডিয়ার লেকচারগুলো যখন হবে, সেখানে কিন্তু আমরা কনসেপচুয়াল জায়গাটার উপর জোর দেব। যেমন প্রাচীন ভারত, শুভেন্দু একটু বলেছেন যে প্রাচীন ভারতের ক্ষেত্রে ও যে নোটগুলো দিচ্ছে যথেষ্ট এনাফ, হ্যাঁ, সেগুলি পড়লে পরে কিন্তু পাওয়া সম্ভব। মডার্নের মধ্যযুগের ভারতের ইতিহাসের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট স্ট্র্যাটেজি মেনটেন করে পড়ানো হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু কনসেপচুয়াল জায়গা, তাত্ত্বিক জায়গাও জানা দরকার। হিস্টোরিওগ্রাফির একটা পেপার আছে, সেখানে তাত্ত্বিক বিষয় খুব বেশি না প্রবেশ করলেও হবে। সেখানে বিভিন্ন যে সমস্ত স্কুল অফ হিস্টোরিওগ্রাফি আছে, পজিটিভিজম, অ্যানাল স্কুল, সাবল্টান হিস্টোরিওগ্রাফি, হ্যাঁ, পোস্ট মডার্নিজম, পোস্ট স্ট্রাকচারালিজম, বিভিন্ন যে তত্ত্ব কথা আছে, তাদের সঙ্গে যুক্ত ঐতিহাসিকদের নাম, তাদের বইয়ের নাম ইত্যাদি পড়তে হবে, এবং তাদের যে বেসিক বক্তব্য, মানে তারা কি বলতে চাইছেন, ইতিহাসকে কিভাবে ইন্টারপ্রেট করতে চাইছেন, হ্যাঁ, সেই জায়গাগুলো আমাদেরকে বুঝতে হবে। এবং অনেকে যেটা ভুল করে ফেলে যে মডার্ন ইন্ডিয়াটা বোধহয় খুব সহজ, সেখানে আমরা পড়ে পেয়ে যাব, কিন্তু সেখানে কিন্তু কনসেপচুয়াল জায়গাটা থাকে। তো এই যে জায়গাটা, সেইটা কিন্তু আলোচনার মধ্য দিয়ে, যেরকম ভাবে একাডেমিক ক্লাস হয় আর কি, MA পড়তে গেলে ইউনিভার্সিটিতে বা কলেজে, সেই রকম ভাবেও কিন্তু তোমাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করা হবে। মানে এই পয়েন্টটা আমি যুক্ত করলাম আর কি। শুভেন্দু তো সবই বলেছে, তো ওর কথাগুলো পুনরাবৃত্তি করার কোনো মানে হয় না, তো এটা একটু বললাম। তাহলে এই যে কমপ্লিট একটা কোর্স, সেই কোর্সটা এখান থেকে প্রোভাইড করার চেষ্টা করা হচ্ছে। এখানে নেট সেট, মানে নেট সেটের যেটা দুটো উদ্দেশ্য আছে, একটা গবেষক হিসেবে কাজে যুক্ত হওয়া, গবেষণার কাজে, আর একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কলেজে পড়ানো। তো দুটো উদ্দেশ্যকেই কিন্তু সফল করার চেষ্টা করা হবে। এবং শুভেন্দু যেটা বলেছে যে পরবর্তী যে গাইডেন্সের ব্যাপারটা, নেট সেট পাস করার পর কি কর্তব্য, কিভাবে বিশ্ববিদ্যালয়ে এমফিল PhD তে ভর্তি হওয়া যায়, ফেলোশিপ পাওয়ার পর কি করণীয়, কিভাবে রিসার্চ প্রপোজাল তৈরি করতে হয়, হ্যাঁ, বা কিভাবে একটা গবেষণাপত্র লিখতে হয়, কোনো গবেষণা জার্নালে কিভাবে একটা আর্টিকেল লিখতে হয়। তো এই জায়গাগুলো কিন্তু শিক্ষণীয়, এই জায়গাগুলো কিন্তু কেউ আলাদা করে শেখায় না। যেহেতু শুভেন্দু নিজেও গবেষক, লেখক, ওর লেখা বই আছে, ও বিভিন্ন গবেষণাপত্র, বিভিন্ন গবেষণা, তো এই বিষয়গুলো কিন্তু গাইডেন্স ও করে দিতে পারবে। হ্যাঁ, তো তো আছেই, কিন্তু প্রথম যেটা নেট সেটে পাস করা, এই পাস করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে এই প্রতিষ্ঠান যথেষ্ট সাহায্য করতে পারবে। আর এরপর আমার মনে হয়, আমি বলে তোমাদের যদি কারো কিছু থাকে, ডাউট থাকে, সেইটা যদি তোমরা বলো, তাহলে কিন্তু আমাদের ক্লিয়ার করতে সুবিধা হয়।
আর যারা একেবারে নতুন তাদের উদ্দেশ্যে বলি, মানে আমরা নিজেরাও যখন প্রথম নেট দিয়েছিলাম, আমি নিজে যখন প্রথম নেট দিয়েছিলাম, তখন কিন্তু একেবারে প্রস্তুতি ছাড়া গিয়ে সেই প্রশ্ন দেখে কিন্তু মানে একেবারে অপ্রস্তুত হয়ে পড়েছিলাম যে আমরা কি পড়াশোনা করি, একাডেমিক পড়াশোনা আর কি প্রশ্ন এসেছে। সুতরাং যে গতানুগতিক যে পড়াশোনা তার থেকে নেট সেটের পড়াশোনা তো আলাদা, হ্যাঁ অনেকটাই আলাদা। কিভাবে পড়তে হবে, কোন জায়গাটা পড়বো, কেন পড়বো, এইটা কিন্তু আগে পরিষ্কার হওয়া দরকার। এইটা পরিষ্কার হলেই তবেই পরবর্তী পর্যায়ে পৌঁছানো সম্ভব। হ্যাঁ, সেই যে রিসার্চ, সেই যে অভিজ্ঞতা, প্রশ্নের উপর দীর্ঘ অভিজ্ঞতা, সেইটা সেই অভিজ্ঞতাটা ভাগ করে নেওয়ার জায়গা এটা। তো সেখানে তোমাদের কিন্তু অনেক উপকৃত হতে পারবে। মানে তোমরা ধরো ছোটবেলা থেকে ইতিহাস পড়ে আসছো, বাবরের মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন বসলেন, হুমায়ুন কাছে পরাজিত হয়ে ইসরায়েলে চলে গেলেন, মানে উপর উপর যেটা পড়ে যাওয়া, ইসরায়েলে চলে গেলেন, সেখানে তিনি দীর্ঘ সময় কাটালেন, আবার তিনি ক্ষমতা ফিরে পেলেন, তার মৃত্যু হয়ে গেল 1556-তে। আকবরের সঙ্গে পানিপথের যুদ্ধ হচ্ছে, হিমুর, নানা রকম ইতিহাস, আকবরের রাজ্যাভিষেক কোথায় হয়েছে, প্রচুর প্রচুর আমরা জিনিস জানি। কিন্তু নেট বা সেটটিতে এই ধরনের জায়গা না। তারা এমন একটা প্রশ্ন করবে যেটা আমরা কখনো প্রত্যাশাই করতে পারবো না যদি আমরা গতানুগতিক পড়াশোনার সঙ্গে যুক্ত থাকি। সেখানে হয়তো প্রশ্ন এলো, আকবর কোন নদীর জল পান করতেন, আকবর কার মৃত্যুর পর হিন্দু রীতিতে শ্রাদ্ধ করেছিলেন, এই ধরনের প্রশ্ন আমরা নেটে দেখেছি। তাহলে এই প্রশ্নগুলো পড়তে গেলে, এই প্রশ্নগুলো উত্তর করতে গেলে কতটা ভেতরে, কতটা গভীরভাবে পড়াশোনা করা দরকার। এবার যেহেতু এত আর্ট, সেটা জানলে পরে কিন্তু পড়াশোনার কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। তো এই তোমরা দীর্ঘ অনেক সময় মানে ধৈর্য ধরে আছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। এবার আমার মনে হয় যে ইন্টারেক্টিভ সেশন হওয়াটাই ভালো, মানে কারো যদি কিছু জিজ্ঞাসা থাকে সেইটা জিজ্ঞেস করলে আমরা বলে দিলাম, সেটাই ভালো হবে। মানে একতরফা ভাবে লেকচার দেওয়ার থেকে সেটা অনেক বেশি কার্যকর। শুভেন্দুকেও বলছি যে তাহলে এর পরের যে সেশনটা বা পরের যে অংশটা, সেটাই প্রশ্ন উত্তরের মতো রাখলে পরেই ভালো হয়। যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে সেই জায়গাটা আমরা করে দেবো, সেটাই ভালো হবে। হ্যালো হ্যাঁ স্যার। অবশ্যই সুদীপ, হ্যাঁ অবশ্যই সুদীপদা। এবার আমরা আমাদের যে বক্তব্য ছিল আমরা সব বলে দিয়েছি। এবার তোমাদের কাছে শুনবো, তোমাদের কি প্রশ্ন রয়েছে। বলো তোমাদের কি বক্তব্য। স্যার টাইম স্লট গুলো একটু বলবেন? স্যার কতগুলো বইয়ের নাম যদি একটু বলেন। স্যার কতগুলো বইয়ের নাম যদি আচ্ছা আচ্ছা, আমাদের সময়ের একটু চেঞ্জ করেছি। যেটা ইভিনিং এ ছিল 6টা থেকে, সেটা আমরা চেঞ্জ করে করেছি রবিবার ইন্ডিয়া থেকে কি কি বই পড়বো? 12টা থেকে, দুপুর 12টা থেকে। প্রথমে দেখবে যে একটা ফরম্যাট আমরা দিয়েছিলাম টেলিগ্রাম গ্রুপে, সেখানে লেখা ছিল সানডেতে 6 PM। তো সেই চেঞ্জটা করে আমরা করেছি দুপুর বেলায় 12টা থেকে আমাদের ক্লাসটা শুরু হবে। এবং সেই ক্লাস শুরু হওয়ার আগে একটা মক টেস্ট নেওয়া হবে, যে টপিক আগের সপ্তাহে পড়ানো হয়েছে। এবং এই প্রসেসটা কন্টিনিউ চলতে থাকবে। এবং একটা ইতিহাস অর্থাৎ প্রাচীন ভারত কমপ্লিট হওয়ার পর 100 নম্বরের একটা পরীক্ষা নেওয়া হবে। এবং টোটালটাই হবে কিন্তু অনলাইন। তোমাদের যে মক টেস্ট নেওয়া হবে সেটা অনলাইনে নেওয়া হবে। আচ্ছা, বইয়ের নাম জিজ্ঞেস করছো, বলে দিই। দেখো, আলাদা করে কোনো বইয়ের নাম, হ্যাঁ সারা সপ্তাহে কি একটাই ক্লাস? পেপার 2 হচ্ছে রবিবারের দিন 12টা থেকে হবে। এবং পেপার 1-এর ক্লাস সেটা সপ্তাহে যে কোনো দিন হতে পারে, এবং সেটা অবশ্যই ইভিনিং এ হবে। এবং বলে দেওয়া হবে আগে যে সপ্তাহে এই দিন পেপার 1-এ ক্লাস আছে, এই টপিকটা পড়ানো হবে। ঠিক আছে, সপ্তাহে দুটো করে ক্লাস হচ্ছে, পেপার 1 এবং পেপার 2। ওকে স্যার। আচ্ছা, আর কারো কি প্রশ্ন আছে কোনো?
স্যার স্টাডি ম্যাটেরিয়ালস গুলো একটু যদি বলেন, মানে কি কি বই পড়বো আমি, মানে প্রাচীন ভারত থেকে কি কি আছে? একটু বলেন, মানে কি কি বই পড়বো প্রাচীন ভারত থেকে কি কি আছে? স্যার শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না স্যার। হ্যালো হ্যালো আচ্ছা, স্যার শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না স্যার। হ্যাঁ বলছি। উপিন্দার সিংটা কিভাবে পড়বো যদি গাইড করে? আচ্ছা, অনেক পড়া তো। হুম 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 হুম। স্যার শুনতে পাচ্ছি না তো, দেখো, শুনতে পাচ্ছি না তো। আমাকে বলতে তো দেবে, বলবো তারপর তো শুনবে। এবার কি শুনতে পাচ্ছো? আচ্ছা, প্রাচীন হ্যাঁ স্যার। ভারত, মধ্য ভারত এবং আধুনিক ভারত, হ্যাঁ, এই যে তিনটে ইতিহাস রয়েছে, মানে টোটাল ইন্ডিয়ান হিস্ট্রি রয়েছে। প্রাচীন ভারতের জন্য তোমরা বাংলা বই দিলীপ কুমার গঙ্গোপাধ্যায় ভারত ইতিহাসের সন্ধানে পড়বে, আর হচ্ছে ভারত ইতিহাসের আদি পর্ব রণবীর চক্রবর্তী লিখেছেন, এ দুটো বই পড়বে। বিশেষ করে দিলীপ বাবুর বইটা হচ্ছে প্রাচীন ভারতের জন্য এনাফ। সেটার পাশাপাশি উপেন্দ্র সিং এর বইটা পড়তে পারলে ভালো হয়। আর প্রাচীন মধ্যযুগের ভারতের ইতিহাস অর্থাৎ সুলতানি এবং মোগল যুগ, এর জন্য কিন্তু একটা বই কখনোই এনাফ হবে না, তার সাথে 3 থেকে 4টে বই কিন্তু পড়তে হবে। একটা বই ভালো করে পড়ো, আর একটা বই অল্প বিস্তর পড়ো, এবং অল্প বিস্তর যেটা পড়বে সেই বই থেকে কিছু নোট ডাউন করে নাও। হুম। তো মধ্যযুগের ভারতের ইতিহাসের জন্য তোমরা মূলত গোপাল কৃষ্ণ পাহাড়ির বই পড়ো, মধ্যকালীন ভারত, সুলতানি আমল। আর ওরই দেখবে যে গোপাল কৃষ্ণ পাহাড়ির মোগল যুগের ইতিহাসের উপর বই আছে, হ্যাঁ, মোগল যুগ থেকে ব্রিটিশ রাজ। এই দুটো বই ভালো করে পড়ো। পাশাপাশি অনিরুদ্ধ রায়ের বই আছে, মোগল সাম্রাজ্যের উত্থান পতনের ইতিহাস, এবং সুলতানি পর্বেরও একটা বই আছে। হ্যাঁ, এগুলো খুব ভালো বই, অথেন্টিক বই। তো এই সমস্ত বইগুলো তোমরা লেখকের নাম বললে কিন্তু যে কোনো বইয়ের দোকান থেকে তোমাদের বইগুলো দিয়ে দেবে, পাবলিকেশনের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, মানে পাবলিকেশন জানা, জাস্ট নাম বলবে যে আমাকে সুলতানি পর্বের অনিরুদ্ধ রায়ের বই লাগবে, তোমাকে দিয়ে দেবে। আর আধুনিক ভারতের ইতিহাসের জন্য তোমরা যদি নেট সেটের জন্য পড়তে চাও, তাহলে ভারতবর্ষের ইতিহাস সুরঞ্জন চট্টোপাধ্যায়, সিদ্ধার্থ গুহ রয়, এই বইটা তোমরা ভালো করে পড়বে। এখানে যেমন মানে প্রচুর তথ্য দেওয়া রয়েছে, বিভিন্ন কোটেশন দেওয়া রয়েছে, হ্যাঁ, ইংরেজি শব্দ ব্যবহার করা হয়েছে, অনেক বইয়ের নাম দেওয়া রয়েছে। ঠিক আছে, এই বইটা কিন্তু ভালো, মানে নেট সেটের জন্য। এবার তোমরা যদি নেট সেট ছাড়া পলিসি টু পার্টিশন পড়তে পারো, বিপান চন্দ্রের আধুনিক ভারতের ইতিহাস পড়তে স্যার পারো। আরেকবার নামটা বলবেন স্যার। ভারতবর্ষের ইতিহাস, লেখক হচ্ছেন সুরঞ্জন চট্টোপাধ্যায়, সিদ্ধার্থ গুহ রয়। এটা প্রোগ্রেসিভ পাবলিশার থেকে বেরিয়েছে, প্রোগ্রেসিভ পাবলিশার থেকে বেরিয়েছে এটা। বইটা খুব ভালো বই, বিশেষ করে নেট সেটের ক্ষেত্রে ভালো বই। যে দরকার, যে ইনফরমেশন দরকার, তথ্য দরকার, সেটা কিন্তু সে বই রয়েছে। এবং এই বইগুলো শুধুমাত্র, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যালো, আচ্ছা বলছি যে আচ্ছা প্র্যাকটিস সেটের জন্য কি কোনটা ফলো করবো? কোনো প্র্যাকটিস হিস্ট্রি প্র্যাকটিস সেট? প্র্যাকটিস সেটের জন্য কৃষ্ণা রেড্ডির বইয়ের যে প্রত্যেকটা চ্যাপ্টারের পরে যে এমসিকিউ গুলো দেওয়া রয়েছে সেটা করা যেতে পারে। আর একটা হচ্ছে ইউপিএসসির একটা বই, যেটা আমি আমার একটা ইউটিউব ভিডিওতে বলেছিলাম, একমাত্র সেই বইটাই আমি ভালো দেখতে পেলাম। অথেন্টিক ভালো কোয়েশ্চেন দেওয়া রয়েছে, এবং কোয়েশ্চেনের যে স্ট্যান্ডার্ড সেটা যথেষ্ট ভালো করে মেনটেন করা রয়েছে। ইউপিএসসি তাছাড়া কোন বইটা? মানে এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, তবে ইউপিএসসি 1800 এমসিকিউ কোশ্চেন এমন কি নাম আছে, আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো বইয়ের আচ্ছা ছবিটা দিয়ে দেবো। আচ্ছা কৃষ্ণা রেড্ডিটাও তো মানে ইউপিএসসি, ওটা যথেষ্ট হবে তো? হ্যালো হ্যাঁ, কৃষ্ণা রেড্ডির বইটা, হ্যাঁ শোনা যাচ্ছে, কৃষ্ণা রেড্ডির বইটা ভালো, অথেন্টিক, ঠিক আছে, কিন্তু ওই একটা বইয়ের মক টেস্ট দিলে তো হবে না, বিভিন্ন বই দিতে হবে। না, অনেকে যত বলা হয় যে অ্যান্সার ভুল থাকে, সেই ক্ষেত্রে কি সমস্যা হবে? দেখো, অ্যান্সার তো ভুল, হ্যাঁ অ্যান্সার ভুল কম বেশি সব বইয়ে থাকে, কিন্তু আমার দেখা এবং আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি সেটা হচ্ছে যে কৃষ্ণা রেড্ডির বইয়ে এই ভুল বিষয়টা খুবই কম রয়েছে, নাকে বরাবর বলা যায়। হ্যাঁ, তুলনামূলক নেট সেটের জন্য লেখা যে সমস্ত বইগুলো রয়েছে, আরিহ্যান্ত হোক, উপকার হোক, ট্রুম্যান হোক, এগুলোতে ভুলভ্রান্তির বিষয়গুলো কিন্তু
দেখা যায়। এবং এই বইগুলো কিন্তু কখনোই নেট সেটের জন্য এনাফ না। ওর জন্য আমি যে সমস্ত ছাত্রছাত্রীরা নেট সেটের প্রিপারেশন নেয় তাদের কাউকে কিন্তু নেট সেটের জন্য কোনো বই আমি কিনতে বলি না, একবারের জন্য কিন্তু আমি বলিনি। স্যার প্রিভিয়াস ইয়ার্সটা লাগবে না, নেটের প্রিভিয়াস কিন্তু প্রিভিয়াস নেট ইয়ারটা তো সেটের? পেয়ে যাবে ওটা, হ্যাঁ আর গুপ্তার পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। হ্যাঁ, আর গুপ্তাটা ভালো হবে তো? হ্যাঁ আর গুপ্তাটা ভালো, পেপার 1 এবং পেপার 2 দুটোই দেওয়া আছে। ঠিক আছে, ঠিক। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার হ্যালো। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ, একটা প্রশ্ন থাকলে প্রশ্ন ছিল। করতে পারো। আচ্ছা, এই যে কি বলে মধ্যযুগের ভারতের যে সুফি সিলসিলাগুলো আছে, সুফি আন্দোলনের যে সিলসিলার ওপর থেকে সাধারণত হয়, এটা যদি একটু বলা হয় খুব ভালো হবে। সুফি সিলসিলাগুলো। হ্যাঁ মানে সুফি সিলসিলার কি মানে কোথা থেকে প্রশ্ন দেয় এই সমস্ত হ্যাঁ, বিষয় কি? সিলসিলার কি ধরনের প্রশ্ন, মানে কি শুধু কি মানে ওটা কেস ফোন করেছিলেন বা কোথায় স্থাপন হয়েছিল সেটুকুই, নাকি এর বাইরে আরো? আচ্ছা এই সুফিদের যে বিষয়টা এখান থেকে বেসিক্যালি যে প্রশ্নটা দেয় সেটা কিন্তু কঠিন কখনোই দেয় না, সোজা থেকে সোজা প্রশ্ন দেয়। এই বিভিন্ন যে সুফি সাধকগণ রয়েছেন বা সুফি সিলসিলাগুলো রয়েছেন, অনেকগুলো ভাগ ভারতে সেই সময়ে ছিল, তো তাদের সম্পর্কে একটু ভালো করে পড়ে গেলেই হ্যাঁ এই এখান থেকে ইজিলি কোশ্চেন গুলো করা সম্ভব। কিন্তু ক্রোনোলজিক্যালি অনেকগুলো বিষয় রয়েছে সেইগুলো, তারপর কে কোন সুফি সিলসিলার মধ্যে পড়ছে, সুলতানগণ ছিলেন তাদের সময়ে কোন সুফি সাধক ছিলেন, তো এই বিষয়গুলো জানলে কিন্তু খুব বেটার হয়। আর এই জায়গা থেকে খুব বেশি জটিল প্রশ্ন দেয় না। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে?